আপনারা আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.puntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। স্কুলের পিটি পিরিয়ড বাচ্চাদের জন্য সকাল খুবই উপযোগী। আর স্কুলে যখন ম্যাম প্রার্থনা করায় তখন বাচ্চারা আরো সুস্থ আর চনমনে হয়ে ওঠে। স্কুলে সব বাচ্চারা একসাথে প্রার্থনা করছিল। शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना, हम चले थे एक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। প্রার্থনার পরে সবার মুখে হাসি ছিল। এক এক করে সব বাচ্চারা আজকের সুবিচার দিতে লাগে। আজকে শনিবার, আজকের কথা হলো স্বাস্থ্যই সম্পত্তি। গাট্টুর পরে চিঙ্কি যায় সুবিচার শোনাতে। আজকের সুবিচার হলো স্বাস্থ্য আমাদের জন্মগত অধিকার। আজকের সুবিচার এখানেই সমাপ্ত। বাচ্চারা, গাট্টু আর চিঙ্কি আমাদেরকে যে সুবিচারটা বলেছে তাই নিয়ে আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। যেমন তোমরা সবাই জানো, আমাদের পিটি টিচারের ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে 1 মাস ধরে আমাদের পিটি পিরিয়ড হচ্ছে না। আর এখন আমার বলতে খুব খুশি হচ্ছে যে আমাদের স্কুলে নতুন পিটি টিচার এসেছে। স্কুলের নতুন পিটি টিচার সবার সামনে এসে দাঁড়ায়। পিটি টিচারকে সামনে দেখে সব বাচ্চার মুখ নেমে যায়, কারণ স্কুলে কোনো বাচ্চারই পিটি পছন্দ হতো না। বাচ্চারা, যেমন গাট্টু আর চিঙ্কি নিজের সুবিচারে বলেছে যে স্বাস্থ্যটাই হলো সম্পত্তি আর সুস্থ থাকাই হলো আমাদের অধিকার, তাই স্কুলে শনিবার করে পড়াশোনার পরে পিটি পিরিয়ড হবে। আর আজকে পিটি পিরিয়ড হবে। নতুন পিটি টিচার বাচ্চাদের উদাস মুখ দেখতে পায়। আর এখন আমি চাই যে তোমাদের পিটি পিরিয়ড তোমাদের সঙ্গে কথা বলুক। গুড মর্নিং বাচ্চারা। স্বাস্থ্যটাই আমাদের জীবনে সব, তাছাড়া সব বেকার। স্বাস্থ্যটাই সব জিনিস, এইটা আমরা ছোটবেলার থেকে শুনে আসছি। তাই জন্যে আমাদের বেশি করে স্বাস্থ্যের উপরে ধ্যান দেওয়া উচিত। আর আজকে আমি আপনাদেরকে পিটি করাবো। আমার মনে হয় সবার ভালো লাগবে। সব বাচ্চারা কিছুক্ষণের মধ্যেই পিটি ড্রেস পরে মাঠে চলে আসে। আরে বাপরে, আজকে পিটি পিরিয়ড। পিটি টিচাররা খুব স্ট্রিক্ট হয়, আর এই স্যারও খুব স্ট্রিক্ট মনে হচ্ছেন। ঠিক বললি গাট্টু, এই স্যার স্ট্রিক্ট মনে হচ্ছে না, আসলে স্ট্রিক্ট। দেখলি না কেমন করে কথা বলছেন। আমার তো পিটি পিরিয়ড ভালোই লাগে না। আমি জানি আজকের পিটি পিরিয়ড আমাদেরকে হাঁপিয়ে দেবে। কত ভালো ছিল যে আমাদের পিটি টিচারই ছিল না। আমি তো ভেবে নিয়েছি আজকে আমি মাথা ব্যথার নাটক করব, যাতে আমার রোদে দাঁড়িয়ে পিটি করতে না হয়। গাট্টু, এরকম করিস না, সবাই থোড়ি মাথা ব্যথার বাহানা করতে পারবে। পিটি টিচার গ্রাউন্ডে আসতেই বাচ্চারা কথা বলা বন্ধ করে। ঠিক আছে বাচ্চারা, আমরা আমাদের পিটি পিরিয়ড শুরু করতে চলেছি। তার আগে ইনস্ট্রাকশন বুঝে নাও। আজকে প্রথম দিন, তাই আমি নিজে করে দেখাবো তোমাদের। পিটি টিচার তার সাথে একটা ট্রেনার এনেছিল যে ড্রাম বাজিয়ে ইনস্ট্রাক্ট করতে পারে। সাবধান। আর সব বাচ্চারা সাবধান হয়ে দাঁড়িয়ে পড়ে। বিশ্রাম। আর সব বাচ্চারা বিশ্রাম হয়ে দাঁড়িয়ে পড়ে। সাবধান। পিটি টিচারের ইনস্ট্রাক্টে ট্রেনার ড্রাম বাজানো শুরু করে। টিচার তারপর ফার্স্ট পার্ট শুরু করে, আর ড্রামের বিটে পিটি টিচার একটা একটা এক্সারসাইজ করতে লাগে। হাত নিচে, হাত উপরে, হাত নিচে, আবার হাত উপরে। এইভাবে পিটি টিচার খুব সহজভাবে সবাইকে পিটি করাতে লাগে। অনেক বাচ্চার হাতে ব্যথা করতে লাগে। পিটির একটা রাউন্ড শেষ হতেই পিটি টিচার ট্রেনারকে ড্রাম থামাতে বলে। এখন আমরা পিটির গুরুত্বপূর্ণ ব্যায়াম করব। সাবধান। বিশ্রাম। সাবধান। আচ্ছা, এখন সবাই ড্রামের আওয়াজের দিকে ধ্যান দেবে। ড্রাম বাজতে লাগে, আর পিটি টিচার কোনো পাখির মতো হাত ওপর নিচে করতে লাগে। আর ড্রাম বাজা শুরু হতেই স্যার নিজের মাথার ওপর তালি বাজায়। সবাই শুরু করো। আর এভাবে পিটি টিচার সবাইকে খুব সহজে ব্যায়াম করাতে লাগে। অনেক বাচ্চার হাত ব্যথা করতে লাগে। সবাই ড্রামের আওয়াজের দিকে ধ্যান দেবে।
পিটি টিচারের ইনস্ট্রাকশনে হঠাৎ ড্রাম জোরে বাজতে লাগে আর এভাবে বাচ্চারা জোরে জোরে হাত নাড়াতে লাগে। বান্টি তো মাঝখানে থেমে যায়, কিন্তু টিচার দেখতেই আবার শুরু করে দেয়। গাট্টু চিংকি একে অপরকে দেখে জেদের বশে করতে লাগে। এভাবে অনেকক্ষণ অবধি চলে, শেষে বন্ধ হয়। খুব ভালো বাচ্চারা, সব বাচ্চারাই খুব ভালো করে করলে। এখন আমি সবাইকে কালারফুল হার্ডেলের উপরে ব্যায়াম করাবো। হার্ডেলস, ওটা তো বড় বড় রেসে ইউজ হয় স্যার। ঠিক বললে গাট্টু, আমি চাই তোমরা সব বাচ্চারা বড় বড় রেসে পার্টিসিপেট করো আর জিতেও আসো। ইনস্ট্রাক্টর তারপর ঝটপট সেই কালারফুল হার্ডেলস রেখে দেয়। চলো বাচ্চারা, সব বাচ্চারাই কালারফুল হার্ডেলের এখানে এসে দাঁড়িয়ে পড়ো আর সবাই ধ্যান দিয়ে আমাকে দেখবে, বুঝলে? পিটি টিচার তারপর করে দেখায়। পিটি টিচার তারপর নিজের একটা পা তুলে হার্ডেলের ওপর থেকে জাম্প করে, আর এভাবে পিটি টিচার পুরো হার্ডেলস পার করে। সবাই বুঝলে বাচ্চারা, সবাই এমন করে করবে। এতে তো খুব মজা আসবে। কিন্তু গাট্টু, তুমি তো পিটি পিরিয়ডে মাথা ব্যথার বাহানা করতে না? আরে চিঙ্কি প্লিজ, আরে পিটি টিচার শুনে নেবে, আমার পুরো পিটিটা অ্যাটেন্ড করার আছে। সবাই হাসতে লাগে। একটা একটা করে সব বাচ্চারা স্যারের মতো হার্ডেলস পার করে। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো। হ্যাঁ স্যার, আমরা নতুন পিটি শিখলাম। আপনি তো নতুন ধরনের পিটি করালেন, এই জন্য আমাদেরও ভালো লেগেছে। আর আমি পরের শনিবারের অপেক্ষা করব। বাচ্চারা হাঁপিয়ে গিয়েছিল, কিন্তু প্রত্যেকে এনজয় করেছে। গুড গুড, কিন্তু এখনো শেষ হয়নি। স্যার, আরো করার আছে। হাঁপাতে হাঁপাতে বান্টি বলে, আর সবাই হাসতে লাগে। আরে বন্টি, আজকের পিরিয়ড এতটাই ছিল। আর হ্যাঁ, পিটি পিরিয়ডের জন্য আমি কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাই। প্রত্যেক স্যাটারডেতে হয়ে থাকা ক্লাসের জন্য 2টো মনিটর বানানো হবে, যে সবাইকে সামনের থেকে গাইড করবে। পিটি পিরিয়ডে কি মনিটরও হয়? হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি প্রত্যেক জায়গাতেই পিটি পিরিয়ডের মনিটর রাখি। আর আমাদের পরের পিরিয়ডের মনিটর হলো গাট্টু আর চিঙ্কি। আগামী শনিবারে তোমরা দুজন সামনে দাঁড়িয়ে থেকে বাকি সবাইদের পিটির মুভমেন্ট করে গাইড করবে। কিন্তু স্যার, আমরা কি ঠিকঠাক করে করতে পারছি? হ্যাঁ স্যার, এর আগে আমরা কোনোদিন ভালো করে তো পিটি করিনি। হ্যাঁ গাট্টু চিঙ্কি, আমি তোমাদের দুজনকে ভালো করে দেখেছি। তোমরা দুজনে খুব ভালো করছিলে, তাই জন্যে তোমরা দুজন নেক্সট পিটি পিরিয়ডের মনিটর। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর এইভাবে গাট্টু আর চিঙ্কি পিটির আসল অর্থ বুঝতে পারে, আর ওদের পিটি পিরিয়ডের মনিটর বানানো হয়। গাট্টু ভিজিটস আ ফার্ম। গাট্টুর বাবার অনেক 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 বন্ধু ছিল, আর ওর সব বন্ধুরা ওদের বাড়ি আসা যাওয়া করত। তাই গাট্টু চিঙ্কির বাবার সব বন্ধুদের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল। বাবার বন্ধুরা যখনই আসতো, কেউ খালি হাতে আসতো না। গাট্টু চিঙ্কির জন্য কিছু না কিছু নিশ্চয়ই আনতো, যেমনকি অনেকগুলো চকলেট, আইসক্রিম, আরো অনেক কিছু। এক রবিবারের কথা, গাট্টু চিঙ্কি আর বাবার ছুটি ছিল, তাই সবাই খুব রিল্যাক্সড হয়ে বসেছিল। তখনই বাবা বলল, বাচ্চারা তৈরি হয়ে যাও, তোমাদের মনীষ আঙ্কেল আসছে। এই শুনে তো গাট্টু আর চিঙ্কি অনেক 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 খুশি হলো আর নাচতে শুরু করলো। ইয়ে, বা মুলাইজা, হোশিয়ার, আমাদের প্রিয় মনীষ আঙ্কেল আসছেন। গাট্টু মনীষ আঙ্কেলের আসার কথা রাজকীয় স্টাইলে বলল, আর মনীষ আঙ্কেল আসলো। এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। আরে আমি কৃষক ভাই, কোনো রাজা মহারাজা নয়। আঙ্কেলের হাতে ওনার ফার্ম থেকে আনা সবজি আর ফ্রুটস ছিল। ভাই মনীষ, তুমি আমাদের জন্য রাজা মহারাজাদের থেকে কম নাকি? তুমি যখনই আসো আমাদের জন্য ফার্ম থেকে ফ্রেশ ফ্রেশ জিনিস নিয়ে আসো। তোমার এত বড় মন আর এত বড় ফার্ম নিয়ে রেখেছো, সেইটা তো কোনো রাজা মহারাজারই হতে পারে। এটা শুনে মনীষ আঙ্কেলের সাথে সাথে মাও হাসতে শুরু করলো। তারপর মা মনীষ আঙ্কেলের হাত থেকে সব জিনিস নিয়ে নিল আর ভেতরে চলে গেল। হলে বাবা আর গাট্টু চিঙ্কি মনীষ আঙ্কেলের সাথে বসে কথা বলছিল। আসলে মনীষ আঙ্কেল ইঞ্জিনিয়ার ছিল, তার সাথে চাষবাসও করত।
শহরের ধারে ওনার অনেক বড় জমি ছিল। বলো গাট্টু চিঙ্কি, কবে যাবে আমাদের ফার্মটাকে দেখার জন্যে? যখন আপনি নিয়ে যাবেন। আরে মানি সেটা তো কবের থেকে তৈরি আছে, তোমার যখন সময় হয়ে যাবে এদেরকে ঘুরিয়ে এনো। আরে তাহলে আজকেই চলো, কারণ আমার কাছে আজকে প্রচুর সময় আছে। এটা তো শুনে গাট্টু চিংকি নাচতে শুরু করলো। আমরা ফার্মে যাব, আমরা ফার্মে যাব। তারপর গাট্টু চিংকি ফটাফট রেডি হলো আর মানিশ আঙ্কেলের গাড়িতে বসে ওনার সাথে ফার্ম হাউসের দিকে চলে গেল। যেই গাট্টু আর চিংকি জমিতে পা দিল, ওদের ফ্রেশ হাওয়া আর পরিবেশের শান্তি আভাস হলো। ওয়াও, এত ফ্রেশ অক্সিজেন আর এত শান্তি আমরা শহরে কখনোই পাবো না। আঙ্কেল, তোমার ফার্ম কোথায়? ওই দেখো সামনে। গাট্টু চিংকি সামনে তাকালো আর ওরা তাকিয়েই থাকলো। সামনে এত সবুজ আর ওই সবুজ পরিবেশে সুন্দর একটা ফার্ম হাউস, যার কল্পনা কেউ স্বপ্নেও করতে পারতো না। গাট্টু আর চিংকি ফার্ম দেখলো আর ওরা ফার্মের দিকে দৌড়ে গেল। তখনই ওরা একটা কুকুরের চিৎকার করার আওয়াজ পেল। গাট্টু আর চিংকি দেখলো যে একটা কুকুর ওদের দিকে ঘেউ ঘেউ করতে করতে আসছিল। কুকুর দেখে চিংকি জোরে চিৎকার করলো, ও ম্যাজিক! গাট্টু দেখো, আমাদের ম্যাজিক কত বড় হয়ে গেছে। আর দুজনে ম্যাজিককে ডাক দিতে দিতে ওর দিকে স্পিডে দৌড়ে আসলো। ম্যাজিক দুজনকে চাটতে শুরু করলো। গাট্টু চিংকি ওকে খুব আদর করলো আর ওর জন্য আনা বিস্কিট ওকে খাওয়ালো। আসলে ম্যাজিক গাট্টু চিংকিরই কুকুর ছিল। যখন ও ছোট ছিল তখন বাবা ওকে এনেছিল। মার ডগি পছন্দ না, তাই মানিশ আঙ্কেল ম্যাজিককে নিজের ফার্ম হাউসে নিয়ে এসেছিল। ম্যাজিক এখন অনেক বড় হয়ে গিয়েছিল, তাও ও গাট্টু চিংকিকে চিনতে পেরেছিল। তারপর গাট্টু চিংকি, ম্যাজিক আর মানিশ আঙ্কেল চারজনে ফার্ম ঘুরতে শুরু করলো। ম্যাজিক সবার থেকে আগে ছিল, যেন গাট্টু আর চিংকিকে পুরো ফার্ম ঘুরে দেখাচ্ছিল। গাট্টু চিঙ্কি, আমি তো এখানে আসতে যেতে থাকি, কিন্তু ম্যাজিক কখনো ফার্ম ছেড়ে যায় না। ফার্মের দেখাশুনো আর সব সিকিউরিটি ম্যাজিকের উপরে। তারপর গাট্টু আর চিংকি সবজির চাষ দেখলো, যার মধ্যে টমেটো, গাজর, পালক আর ফুলকপির ক্ষেত ছিল। গাট্টু চিংকি একটা একটা লাল গাজর জমির থেকে বার করলো আর জলের ধারায় ওটাকে ভালো করে ধুয়ে খেয়ে নিল আর খেতে খেতে কথাবার্তাও বলছিল। ওয়াও আঙ্কেল, আমার মনে হচ্ছে আমি গাজর নয়, নেচার টেস্ট করছি। সত্যি কত তাজা, কি সুন্দর গন্ধ, কি মিষ্টি। আমরা যখন মার্কেট থেকে ক্যারেট আনি তার মধ্যে এত স্বাদ থাকেই না। এর দুটো কারণ আছে, একটা তো ওইগুলো ফ্রেশ থাকে না, আর দ্বিতীয় কারণটা হলো সেইগুলোকে কেমিক্যাল দিয়ে ফলন করা হয়, যেমন কি কোনো রকমের পেস্টিসাইড কিংবা কেমিক্যাল। কিন্তু আমাদের ফার্মে সব জিনিসই অর্গ্যানিক, কম্পোস্টের মতন খাদ সেইটাকে ফার্মেই বানানো হয়, আর সব প্লান্টসদেরকেও দেওয়া হয়, সেইটারই জাদু। তারপর গাট্টু আর চিংকি কম্পোস্টের প্ল্যান্ট দেখলো। তারপরে ওরা ফার্মে আলাদা আলাদা ডিপার্টমেন্টও দেখলো। তার মধ্যে একটা ছিল ডেইরি ডিপার্টমেন্ট, যার মধ্যে অনেক গরু আর মোষ ছিল। ওদের দুধ বার করে ওখানে প্রসেস করা হতো। এখানে কিচ্ছু ওয়েস্ট হয় না। গরুকে চারা যে খাওয়ানো হয় তার থেকে দুধ হয়, আর সেই ফসলের যে গোবরটা তৈরি হয় সেটাই কম্পোস্ট হয়। তারপরে ওরা এগ ডিপার্টমেন্ট দেখলো, যার মধ্যে অনেকগুলো মুরগি ছিল। ওরা ফার্মকে ডিম দেওয়ার কাজ করত। তারপর গাট্টু আর চিংকি মাছের ডিপার্টমেন্ট দেখলো। একটা বড় ডিমের আকারের তালাব বানানো হয়েছিল, ওর মধ্যে অনেক ফ্রেশ জল ছিল, তার মধ্যে রং বিরঙ্গি মাছ ভাসছিল। এইভাবে গাট্টু আর চিংকি ম্যাজিক আর মানিশ আঙ্কেলের সাথে ঘুরে ফার্মের এক একটা কোণা দেখলো। তারপর ওরা ওখানেই বসে আঙ্কেল আর মজদুরদের সাথে খেলো। গমের রুটি, মেথি শাকের সবজি, সাথে তাজা পেঁয়াজ, গাজর, মূলো, লঙ্কা আর আলাদা আলাদা প্রকারের চাটনিও ছিল। ওয়াও, এর থেকে ভালো লাঞ্চ আমি আর কখনো করিনি। এখানে সব জিনিস খুবই অদ্ভুত। তারপর গাট্টু আর চিংকি কিছুক্ষণ ফার্ম হাউসে রেস্ট করলো। ফার্ম হাউস, সেই ফার্ম হাউসের মধ্যে একটা সুন্দর বড় বাংলো ছিল, তার মধ্যে শহরের সব সুখ সুবিধে ছিল। তারপর গাট্টু আর চিংকি ওইখানে কাজ করা মজদুরদের সাথে ঘুরে ঘুরে কাজ দেখলো, তার সাথে ওদের সাথে অনেক অনেক কথা বলল। আর দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, এখন বাড়ি যাবার পালা। গাট্টু, চিংকি আর মানিশ আঙ্কেল গাড়ির দিকে এগোলো। ম্যাজিকও পেছন পেছন আসছিল। ম্যাজিক, তুমি আমাদের পেছনে এসো না, এখন আমরা যাচ্ছি।
কিন্তু আমরা নেক্সট সানডে নিশ্চয়ই আসবো। এটা শুনে ম্যাজিক ফার্ম হাউসের দিকে ফেরত পালালো আর গাট্টু চিংকি গাড়িতে বসে শহরের দিকে এগিয়ে গেল। টিচার্স ডে। রিসেন্টলি স্কুলে একটা নতুন টিচারের ট্রান্সফার হয়েছিল। উনি আগে অন্য ব্রাঞ্চে ছিলেন। গাট্টু আর চিংকি আর অন্য বাচ্চারা ওনার সাথে বেশি ক্লাস করেনি, তাই ওকে কেউ ভালো করে চিনত না। 2 দিন পরে টিচার্স ডে আসছিল আর সব বাচ্চারা সেটার আয়োজনে ব্যস্ত ছিল। বন্ধুরা, এবারে টিচার্স ডে সেলিব্রেশন খুব জোরদার হবে, খুব মজা হবে। হ্যাঁ গাট্টু, আমি তো শুনেছি এবার সিনিয়র স্টুডেন্টসরা সব টিচার্সদের জন্য একটা প্লে করছে। ও ওয়াও, এটা তো শুনতেই কত এক্সাইটেড লাগছে। খুব মজা আসবে সত্যি। ব্যাস, বেশি ওয়েটও করতে হবে না, শুধু 2 দিনের কথা। সব বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই নতুন টিচার ক্লাসের ভেতরে আসে। সব বাচ্চারা একেবারে শান্ত হয়ে যায় আর নিজেদের জায়গায় বসে পড়ে। গুড মর্নিং বাচ্চারা, আমি তোমাদের নতুন ল্যাঙ্গুয়েজ টিচার। আমার নাম হলো আকাশ। গুড মর্নিং স্যার। হ্যাঁ বাচ্চারা, চলো তোমরা সবাই নিজের বই বের করো। আমরা আজ থেকেই শুরু করি। তোমাদের কোয়ার্টারলি এক্সাম খুব সামনেই, তাই তোমাদের টাইম ওয়েস্ট করা উচিত নয়। টিচারের বলাতে সব বাচ্চারা বই বার করে নেয় আর পড়তে শুরু করে দেয়। আরে বন্ধুরা, এই নতুন স্যার তো কত সিরিয়াস থাকে, আসার সঙ্গে সঙ্গে পড়াতে শুরু করলো। অন্য টিচার্সরা একটু ইন্ট্রো দেয়। হ্যাঁ গাট্টু, ঠিক বলছো তুমি। আর দেখো না, একটা ব্রেক পর্যন্ত দেয়নি মাঝখানে, নন স্টপ শুধু আমাদেরকে পড়াচ্ছেন। কিছুক্ষণ পরেই নতুন স্যারের কথা সব বাচ্চারা ভুলে আবার থেকে টিচার্স ডে বিষয়ে কথা বলতে শুরু করে। তারপর ওখানে সায়েন্স আর ম্যাথসের টিচার আসে আর বাচ্চারা ওনার সাথে কথা বলতে শুরু করে। গাট্টু, এই নোটবুকগুলো গিয়ে স্টাফ রুমে রেখে দাও। ইয়েস ম্যাম। গাট্টু স্টাফ রুমে নোটবুক রাখতে যায় আর দেখে নতুন টিচার ওখানে একলা বসেছিল। গাট্টুকে ওনাকে দেখে খুব আজব লাগলো আর বন্ধুদের গিয়ে এই বিষয়ে কথা বলে। বন্ধুরা, আমি স্টাফ রুমে নতুন টিচারকে দেখলাম। উনি একলা বসেছিলেন আর খুব স্যাড ছিলেন। আচ্ছা, কিন্তু এমন কেন? উনি স্যাড কেন? আমার মনে হয় ওনার বোধহয় নিজের পুরনো স্কুলের কথা মনে পড়ছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এমন ভাবে দেখে ভালো লাগছে না। দেখো, টিচার্স ডে আসতে চলেছে, কিন্তু কোনো স্টুডেন্টরা ওনাকে চেনে না। উনি পুরনো স্টুডেন্টদেরকে কত মিস করছেন না? তো বলো গাট্টু, তোমার হিসেবে আমাদের কি করা উচিত? বান্টির কথা শুনে গাট্টু কিছু ভাবতে শুরু করে। তারপরে ও একেবারে চেঁচিয়ে বলে, আইডিয়া। ওহো, বলো বলো গাট্টু, কি আইডিয়া এসছে তোমার? এখন আপনারাও আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। আমার আইডিয়া এইটা চিঙ্কি, আমরা নতুন টিচারের জন্য একটা খুব সুন্দর কার্ড বানাই। সেই কার্ড দেখে উনি খুব খুশি হয়ে যাবেন, যাতে ওনাদের পুরনো স্টুডেন্টের কম মনে পড়ে। ওয়াও গাট্টু, এক্সেলেন্ট! এটা তো সত্যি করে খুব ভালো আইডিয়া। হ্যাঁ, এমনিতেও কোনো বাচ্চা ওনাকে এখনো ভালো করে চেনে না, তাই ওনাকে তো কেউ টিচার্স ডেতে কার্ড আর গিফটও দেবে না। তাই আমরা ওনার জন্য কার্ড নিশ্চয়ই বানাবো। তারপর সব বাচ্চারা মিলে ডিসাইড করে যে ওরা পরের দিন গুড্ডির বাড়িতে দেখা করবে আর নতুন টিচারের স্পেশাল ওয়েলকাম কার্ড বানাবে। দেখো গাট্টু, তুমি যা যা জিনিস চেয়েছিলে আমি সব নিয়ে এসেছি। আরে গুড্ডি, এতে তো গ্লিটার্স নেই। হ্যাঁ গাট্টু, আমার কাছে গ্লিটার্স শেষ হয়ে গিয়েছিল, কিন্তু টেনশন নিও না, আমি বান্টিকে আসার সময় গ্লিটার্স আনতে বলেছিলাম। এই নাও, আমি নিয়ে এসেছি। ভেরি গুড, এখন কার্ড বানানোর সব জিনিস আছে আমাদের কাছে। দেরি কিসের? চলো কার্ড বানানো শুরু করি। সব থেকে আগে আমি চার্ট পেপারটাকে ভালো করে ডিজাইন করে কেটে নিই, তারপরে আমরা অন্য কাজ শুরু করব। আর আমি কার্ডে লাগানোর জন্য পেপারের ফুল বানিয়ে নিই। ঠিক আছে গুড্ডি, আমি তোমাকে হেল্প করব। এরমভাবে বাচ্চারা সবকটা কাজ নিজেদের মধ্যে ডিভাইড করে নেয় আর কার্ড বানাতে জুটে যায়। চলো বাচ্চারা, একটু ছোট ব্রেক নিয়ে নাও আর গরম গরম স্যান্ডউইচ খাও। ওয়াও, স্যান্ডউইচ! তারপর সব বাচ্চারা একসাথে স্যান্ডউইচ এনজয় করে। ওয়াও আন্টি, কত ইয়াম্মি হয়েছে এটা।
হ্যাঁ সত্যিতে খেয়ে মজা এসে গেল। থ্যাংক ইউ আন্টি, এত টেস্টি স্যান্ডউইচ বানানোর জন্য। ইউ ওয়েলকাম চিঙ্কি বেটা, ভালো করে খেও বাচ্চারা, আর কিছু চাই তো নিশ্চয়ই জানাবে। হ্যাঁ। তারপর সব বাচ্চারা ব্রেকের পরে আবার থেকে কার্ড বানানোর কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পরে ওদের কার্ড বনে তৈরি হয়ে যায়। ফাইনালি আমাদের কার্ড সুন্দর করে রেডি হয়ে গেছে। হ্যাঁ আর দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখন শুধু স্যারকে কালকে দিতে হবে। আই উইশ ওনারও এইটা খুব পছন্দ হোক। আরে আমরা এত কষ্ট করে বানালাম, কেন পছন্দ হবে না? হ্যাঁ তো শোনো গুড্ডি, এই কার্ডটা নিয়ে আসার দায়িত্ব কালকের জন্য তোমার। হ্যাঁ হ্যাঁ গাট্টু, নো প্রবলেম। আমি খুব সাবধানে কালকে এই কার্ডটা স্কুলে নিয়ে আসবো। পরের দিন টিচার্স ডে ছিল। সব বাচ্চারা নিজের পুরনো টিচারকে উইশ করছিল। নতুন টিচার এখনো এসেছিল না। গাট্টু, চিঙ্কি আর বান্টি স্কুলে পৌঁছে গেছিল আর গুড্ডির আসার ওয়েট করছিল। আরে এই গুড্ডি কোথায়, এখনো আসলো না? চিন্তা করো না গাট্টু, ও আসছেই। হ্যালো বন্ধুরা, সরি আমার আসতে একটু লেট হয়ে গেল। কোনো ব্যাপার না গুড্ডি, চলো এই কার্ডটা স্যারকে দিয়ে আসি। আরে কিন্তু স্যার কোথায়, আমি তো সকাল থেকে ওনাকে দেখিনি। তারপরে সব বাচ্চারা স্যারকে খুঁজতে যায়, কিন্তু সারা স্কুলে ওনাকে কোথাও পাওয়া যায় না। চলো একবারে স্টাফ রুমেও দেখে আসি। আরে কি হলো বাচ্চারা, তোমরা এইখানে? আগে স্যার আপনার জন্য এই কার্ডটা বানিয়েছি। হ্যাপি টিচার্স ডে স্যার। ওহো হো হো, থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা, তোমরা কত ভালো। স্যার ওই কার্ডটাকে দেখে খুব ইমোশনাল হয়ে যায়। আর ততক্ষণে ওখানে অন্য টিচাররাও এসে পড়ে। ভেরি গুড বাচ্চারা, তোমরা কত সুন্দর কার্ড বানিয়েছো। হ্যাঁ বাচ্চারা, খুব ভালো কার্ড, ওয়েল ডান। সব বাচ্চারা নিজেদের প্রশংসা শুনে খুশি হয়ে যায়। দেখলে চিঙ্কি, বলেছিলাম না স্যার আমাদের কার্ড দেখে খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ গাট্টু, তুমি তো জিনিয়াস আমার ভাই। এইভাবে বাচ্চারা একসাথে এরম নতুন ভাবে টিচার্স ডে মানালো। লাঞ্চ ব্রেক। স্কুলে সব থেকে বেশি বাচ্চারা কার অপেক্ষা করে? আপনার কি মনে হয়? গেম পিরিয়ডের, না স্কুল ছুটি হওয়ার অপেক্ষা সব বাচ্চাদের হয়। কিন্তু আরো একটা জিনিস আছে যার অপেক্ষা বাচ্চাদের থাকে, সেটা হলো লাঞ্চ ব্রেক। কারণ ওই ব্রেকে সব বাচ্চারা একসাথে হয়, একসাথে খাবার খায় আর মজা ঠাট্টা করতে থাকে। সব বাচ্চাদের মতো আমাদের গাট্টু চিঙ্কিও স্কুলে যায়। ওদের কি পছন্দ হয়ে থাকবে? একদিন বাবা গাট্টু চিঙ্কিকে জিজ্ঞাসা করে, গাট্টু চিঙ্কি, তোমাদের স্কুলে সব থেকে কোন সময়টা ভালো লাগে? বাবার এই প্রশ্নটা গাট্টু সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার তো গেমস পিরিয়ড খুব ভালো লাগে। আর চিঙ্কি মা তোমার? আমার তো পছন্দ লাঞ্চ ব্রেক। আরে হ্যাঁ, আমারও তো লাঞ্চ ব্রেক খুব পছন্দ। বাবা গাট্টু চিঙ্কির এই প্রশ্নে হাসতে শুরু করে আর বলে, আচ্ছা আচ্ছা, এখন শুয়ে পড়ো, কালকে আবার স্কুল যেতে হবে। স্কুলে যাবে তাহলে তো গিয়ে নিজেদের লাঞ্চ ব্রেক এনজয় করবে। বাবার কথা শুনে গাট্টু আর চিঙ্কি দুজনে নিজেদের ঘরের দিকে যায়। তখন গাট্টুর একটা কথা মনে পড়ে। আরো আস্তে করে চিঙ্কিকে জিজ্ঞাসা করে, আরে কালকের প্ল্যান ভুলে গেলি চিঙ্কি, কালকে আমরা লাঞ্চ ব্রেকে একসঙ্গে পার্টি করব। আরে হ্যাঁ, আর সব বাচ্চারা নিজেদের টিফিনে ভালো ভালো সুস্বাদু জিনিস আনবে, এমন কথা হয়েছিল, আমি তো ভুলেই গেছিলাম। গাট্টু এই কথাটা যেই চিঙ্কিকে মনে করালো, চিঙ্কি এক্সাইটেড হয়ে গেল আর মাকে ডাক দিল, মা, মা। চিঙ্কির আওয়াজ শুনে মাম্মি শিগগিরই বাইরে আসলো আর চিঙ্কিকে বলল, কি হলো চিঙ্কি? মা, কাল টিফিনের জন্য কি বানাচ্ছ? আলুর তরকারি আর রুটি। কেন, কি হলো, কাল কিছু স্পেশাল আছে? হ্যাঁ মা, এটা তো স্পেশালি বলা যায়। কারোর জন্মদিন নাকি? আরে না মা। তাহলে? গাট্টু চিঙ্কি চাইছিল যে কাল মা টিফিনে কিছু একটা সুস্বাদু বানায়, কিন্তু সে কি জানতো যে গাট্টু চিঙ্কি আর বন্ধুরা মিলে লাঞ্চের জন্য কি প্ল্যান করে রেখেছে। তাই মা কে কেমন কিসের জন্য এইসব প্রশ্ন করে যাচ্ছিল। গাট্টু চিঙ্কি বলল, চিঙ্কি তুমি মাকে ডিটেলে বলো যে কালকে টিফিনে এমন কি যে আমরা একসঙ্গে কিছু ভালো বানাতে বলছি। গাট্টুর কথা শেষ হওয়ার পরেই চিঙ্কি কাল লাঞ্চ ব্রেকে হওয়া টিফিন পার্টির ব্যাপারে মাকে জানায়।
আচ্ছা, তাহলে এই ব্যাপার, ঠিক আছে। তাহলে কালকে কি দেবে? সেটাও তোমাদের জন্য একটা সারপ্রাইজ হবে। গাট্টু আর চিঙ্কি দুজনে খুব এক্সাইটেড হয়ে যায়। এখন যাও, নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ো। পরের দিন গাট্টু চিঙ্কি নিজের থেকে সকালে উঠে স্কুলের জন্য তৈরি হয়ে যায়। দুজনে খুব এক্সাইটেড ছিল যে মা টিফিনে কি দিচ্ছে। দুজনে রান্নাঘরে যায়, কিন্তু ওদের টিফিন অলরেডি প্যাক করা থাকে, তাই সারপ্রাইজ বাইরে আসে না। স্কুলে পৌঁছেই বন্ধুদের সাথে দেখা হয়। বান্টি, গুড্ডি, রাজু, হারি সব বন্ধুরা গাট্টু চিঙ্কির থেকে আগেই স্কুলে পৌঁছে গিয়েছিল। এই তো গাট্টু চিংকিও এসে গেছে। লেট হয়ে গেলে তোমরা, আমি তো ভাবছিলাম আবার আসবে কি না। আরে কি করে আসবো না, আজকে তো লাঞ্চ ব্রেকে পার্টি আছে না, মজা করবো। গাট্টু, চিঙ্কি আর ওদের সব বন্ধুরা খুব বেশি এক্সাইটেড ছিল যে কখন লাঞ্চ ব্রেক হবে আর কখন ওরা একসাথে হয়ে এনজয় করবে, এমন ওরা মনে করছিল। প্রথম পিরিয়ড আরম্ভ হলো। গাট্টু আর বান্টি দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল। বান্টি আজ টিফিনে কি এনেছে সেটা বলছিল। তখনই স্যার ওদের ধরে ফেলল। কি হচ্ছে সেইখানে? গাট্টু আর বান্টি, দাঁড়িয়ে পড়ো। কিছু নয় স্যার। তুমি বলো বান্টি, কি কথা বলছিলে তোমরা? কিছু নয় স্যার, আসলে ও স্যার, ওই লাঞ্চ ব্রেক। বান্টির মুখ থেকে লাঞ্চ ব্রেক কথাটা বেরিয়েই গেছিল। কি বললে? না স্যার, কিছু নয়, আমরা এমনি কথা বলছিলাম। পড়াশোনায় ধ্যান দাও, কথাবার্তা বলো না। গাট্টু সঙ্গে সঙ্গে সামলে নিল, না হলে পুরো ক্লাস আজকে জানতে পেরে যেত যে গাট্টু, চিঙ্কি আর ওদের টিম লাঞ্চ ব্রেকে কি তৈরি করেছে। আস্তে আস্তে করে এক একটা পিরিয়ড হতে থাকে। শুধু লাঞ্চ ব্রেক হওয়ার আগে জিওগ্রাফি পিরিয়ডটা বাকি ছিল, ওটা শেষ হতেই লাঞ্চ ব্রেক ছিল। সব থেকে বোর্ড সাবজেক্ট তো আমার জিওগ্রাফি মনে হয়। আরে আমারও লাঞ্চ ব্রেকের আগে আছে, তাহলে আমি বেঁচে গেলাম, না হলে তো আমি ঘুমিয়েই পড়তাম। সত্যি ক্লাসে সবাই বোর হয়ে যাচ্ছিল, মনে হয় সবার খিদে পেয়ে গেছিল। সবাই লাঞ্চ ব্রেকের অপেক্ষা করছিল, এমন মনে হচ্ছিল। আরে আমি টিফিনে গরম গরম পরোটা নিয়ে এসেছিলাম রে, এখনো তো ঠান্ডা হয়ে গিয়ে থাকবে, আর এই পিরিয়ডটা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। হারির তো এত খিদে পেয়েছিল যে ও জিওগ্রাফি, ক্লাসরুম সবকিছু ভুলে গেছিল আর শুধু খাবারের কথাই বলে যাচ্ছিল। সবাই লাঞ্চ ব্রেকের অপেক্ষা করে যাচ্ছিল। ক্লাসের সব বাচ্চাদের মুখে খিদে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখনই হঠাৎ লাঞ্চ ব্রেকের ঘন্টা বাজলো, কিন্তু বাচ্চারা এত হারিয়ে গিয়েছিল যে এরা বুঝতেই পারলো না। তখনই হারি জোরে চিৎকার করলো, গাট্টু চিঙ্কি, লাঞ্চ ব্রেক হয়ে গেল, ইয়ে! হঠাৎ ওরা বুঝতে পারলো যে জিওগ্রাফির টিচার ক্লাসেই রয়েছে। গাট্টু, চিঙ্কি আর গ্যাংয়ের মনে হলো টিচার ওদের এক্ষুনি বকতে, কিন্তু টিচার বাচ্চাদের দিকে তাকিয়ে হাসলো আর বলল, এনজয় করো বাচ্চারা। বাচ্চারা এনজয় করতে শুরু করে দেয়। ঘন্টি বাজতেই সব বাচ্চারা নিজেদের নিজেদের টিফিন নিয়ে গ্রাউন্ডের দিকে দৌড়ে যায়। গাট্টু, চিঙ্কি, হারি, রাজু সবাই স্কুলের প্লেগ্রাউন্ডে একটা গাছের ছায়ার তলায় একসাথে হয়। সবাই নিজের পছন্দের জিনিস টিফিনে এনেছিল। সবাই এক এক করে টিফিনে কি কি এনেছো বলো, ঠিক আছে? যেমন চিঙ্কি বলেছিল ঠিক তেমনই বাচ্চারা করতে শুরু করলো। ওরা টিফিনে কি কি এনেছিল সেটা বলতে শুরু করলো। আমি তো পরোটা নিয়ে এসেছি ভাই। আর তুমি বান্টি? আরে আমি তো এনেছি মশলা দোসা উইথ চিজ। ওয়াও, সো ইয়াম্মি ইয়াম্মি। সবাই নিজের নিজের টিফিন খুললো। কেউ ছোলে ভাটুরে এনেছিল আর কেউ মশালা রাইস। সবাই নিজেদের নিজেদের টিফিন খুলে বসেছিল, কিন্তু গাট্টু, চিঙ্কির টিফিন বন্ধ ছিল। সারপ্রাইজ বাইরে এসেছিল না। আরে গাট্টু, চিঙ্কি, তোমরা কি এনেছো সেটা তো দেখাও। সেইটা একটা সারপ্রাইজ আমাদের জন্য। আরে তাড়াতাড়ি টিফিনটা খোলো, দেখি ভেতরে কি আছে। গাট্টু, চিঙ্কি নিজেদের টিফিন খোলে। ওতে সুস্বাদু মশালা পনির আর গার্লিক নান ছিল, তার সাথে ছিল মিষ্টি মিষ্টি গোলাপ জামুন। আরে বাহ, গোলাপ জাম আমার ফেভারিট। আমারও ফেভারিট। আমাদেরও। আরে এটা তো অনেক বড় সারপ্রাইজ ছিল রে গাট্টু, চিঙ্কি। এরপর সবাই মিলেমিশে খাবার খেলো। হারি রানা পরাঠা, পনির তরকারি আর ছোলে ভাটুরে সবাই নিজেদের মধ্যে মিলেমিশে খেয়ে ফেললো।
খাবার খাওয়ার সময় হাসি ঠাট্টা মজা চলছিল। শেষে সবাই গোলাপ জামুন খেলো। আর গাট্টু চিংকির সারপ্রাইজের মানে গাট্টু চিংকির মায়ের খুব প্রশংসা হলো। স্কুল প্রজেক্ট। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বাচ্চারা। সদ্য বাচ্চাদের এক্সাম শেষ হয়েছিল আর আজকে স্যার একটা নতুন টপিক শুরু করছিল যার নাম ছিল এমার্জেন্সি ভেহিকল। চলো বাচ্চারা, নিজেদের বুকস খোলো। আজকে আমরা নতুন পাঠ পড়ব, এমার্জেন্সি ভেহিকলস। আচ্ছা বলো তো, এমার্জেন্সি ভেহিকল কি কি হয়? এইভাবে সব বাচ্চারা মিলে সব উত্তর দিয়ে দেয়। আজকে আমি নোটিশ পেয়েছি যে পরের সপ্তাহে স্কুলে সায়েন্স কম্পিটিশন আছে। নাও টুডে I will make group of 4 people for new project and I will give each team a title and you have to submit the project in the next week. Okay? কিন্তু আমাদের প্রজেক্ট কোন জিনিসের হবে? প্রত্যেকটা গ্রুপকে আলাদা আলাদা টপিক দেওয়া হবে আর এই টপিকগুলো তোমাদের বই অনুসারেই দেওয়া হচ্ছে। গট্টু, তোমাদের গ্রুপের টপিক হচ্ছে এমার্জেন্সি ভেহিকল। রাজু, তোমাদের গ্রুপের প্রজেক্ট হচ্ছে ম্যাগনেটস অ্যান্ড ইটস টাইপস। গুড্ডি, তোমার গ্রুপের টপিক হলো রোটেশন অফ প্ল্যানেটস অ্যারাউন্ড দ্য সান। তোমাদের এই সব প্রজেক্টের মডেল বানিয়ে নিয়ে আসতে হবে। চলো, এখন আমি তোমাদের 4-4টে লোকের গ্রুপ বানাবো আর তারপরে তোমরা ঘরে গিয়ে প্রজেক্ট মডেল বানাবে। গট্টু, চিঙ্কি, বান্টি, হারি, তোমাদের 4 জনের ঘর আশেপাশেই আছে। তোমরা তাহলে এক গ্রুপে। তোমাদের গ্রুপ নাম্বার 1। খুব মজা আসবে। তোমরা স্কুল ছুটি হওয়ার পরে আমার বাড়িতে চলে আসবে, তারপরে প্রজেক্ট বানাবো। আরে কিন্তু আমরা প্রজেক্ট বানাবো কি করে? সবাই চুপ থাকো, মজা করবে না, আমাকে কাজ করতে দাও। আর এইভাবেই টিচার 4 জনের গ্রুপে প্রত্যেক বাচ্চাকে ভাগ করে দেয়। স্কুল শেষ হতেই গাট্টু চিংকি নিজের ঘরে পৌঁছায় আর যা যা মজা করে তা মা বাবাকে বলতে লাগে। বাবা, মা, জানো আজকে স্কুলে কি হলো? আমরা গ্রাউন্ডে খেলছিলাম আর রাজু খেলতে খেলতে ধম করে পড়ে গেল। গাট্টু, অন্যের উপর এভাবে হাসতে নেই। ওসব ছাড়ো না মা বাবা, আজ আমরা স্কুলে নতুন প্রজেক্ট পেয়েছি, একদম নতুন। No, we have to make a project on different vehicles and submit it on next week. Yes, I am excited to make the new project. But who will help us to make it? আরে তোমাদের টিউশন টিচারকে জিজ্ঞেস করো, উনি নিশ্চয়ই কোনো সলিউশন দেবে। আরে হ্যাঁ, এইটা তো আমি ভুলেই গেছিলাম। চল চিঙ্কি, টিউশনের জন্য প্রস্তুতি নিই। আমরা টিউশন টিচারের কাছে গিয়ে প্রবলেমের সলিউশন দেখি। দুজনে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর টিউশন ক্লাসে পৌঁছে যায়। বলো বাচ্চারা, আজ স্কুলে তোমরা কি হোমওয়ার্ক পেয়েছো? টিচার দিদি, আজ আমরা স্কুলে খুব কঠিন প্রজেক্ট পেয়েছি আর সেটা নেক্সট উইকে আমাদের সাবমিট করতে হবে। আমি, বান্টি, হরি, এই 4 জনের একটা গ্রুপ হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা বুঝতে পারছি না সেই মডেলটা বানাবো কি করে। প্রজেক্ট কি ব্যাপারে আছে আর কি মডেল বানাতে হবে? এমার্জেন্সি ভেহিকলস। এতে তো কোনো সমস্যা নেই। পরের সপ্তাহের মধ্যে বাচ্চারা সুন্দর একটা অ্যাম্বুলেন্সের মডেল বানিয়ে নেয় আর বাবার সাহায্যে অ্যাম্বুলেন্সের ওপর এমার্জেন্সি হর্নও লাগিয়ে দেয়। ইয়াহু! ফাইনালি আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেল। কত দারুণ দেখাচ্ছে রে। আমি এখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার হব আর সবার প্রাণ বাঁচিয়ে নেব। ওরে বুদ্ধু, অ্যাম্বুলেন্সের ড্রাইভার নয়, ডাক্তার পেশেন্টের প্রাণ বাঁচায়। না চিঙ্কি, এমন বলে না মা। ডাক্তাররা তো যাত্রা করে যায়, কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভারও পেশেন্টের সঙ্গ দেওয়া ততটাই সাহায্য করে। আরে অ্যাম্বুলেন্সের ড্রাইভার টাইমলি পৌঁছে যায় আর পেশেন্টের প্রাণ বাঁচাতে সাহায্য করে, আর তাই সময় থাকতে ডাক্তার পেশেন্টের প্রাণ বাঁচায়। সরি বাবা, আমি আগে থেকে এরকম ভাবে কথা বলবো না। এই জন্যই তো এই সব গাড়িকে এমার্জেন্সি ভেহিকল বলা হয়, কারণ এদের ড্রাইভার প্রয়োজনের সময় সব জায়গায় পৌঁছে যায় আর মানুষের প্রাণ বাঁচায়। চলো, স্কুলের সময় হয়ে গেছে, আজ কম্পিটিশন না, যাও। সব বাচ্চারা তাদের প্রজেক্ট নিয়ে কম্পিটিশনে পৌঁছে যায়। গাট্টু আর চিঙ্কির প্রজেক্টও দারুণ হয়েছিল। বান্টি আর হারিও তাদের খুব সাহায্য করে। এখন দরকার ছিল প্রেজেন্টেশনের। সবার প্রথমে আসে রাজুর গ্রুপ।
মডেল দেখিয়ে ওরা ওদের প্রেজেন্টেশন শুরু করে। We have this magnet, and in this magnet we have the South Pole and the North Pole, which give attractive force to equal and opposite pole. ম্যাগনেটের ব্যবহার অনেক বড় কোম্পানিতে, অনেক বড় মেশিনে করা হয়ে থাকে। থ্যাংক ইউ। ভেরি গুড বাচ্চারা, এখন নেক্সট পালা হলো গাট্টুর গ্রুপ। গাট্টু, চিঙ্কি আর হারি আর বান্টি নিজেদের মডেলস দেখিয়ে তার ব্যাপারে বলতে লাগে। Hello everybody, all we are presenting you the project of emergency vehicle. We have different emergency vehicles like ambulance. যদি কোনো emergency patient থাকে তখন আমরা অ্যাম্বুলেন্স ব্যবহার করি। এটা হলো ফায়ার ব্রিগেড। যখন কোথাও আগুন লেগে যায়, ফায়ার ব্রিগেড এমার্জেন্সি ভেহিকল হয়ে সেখানে এসে যায় আর আগুনে ফেসে থাকা লোকেদেরকে বাঁচায়। দিস ইজ এ পুলিশ ভ্যান। যদি কোনো ঘরে চুরি হয় আর যদি আমরা 100 ডাইল করি তাহলে পুলিশ ভ্যান তাড়াতাড়ি এসে যায় আর চোরেদেরকে ধরে নিয়ে যায়। থ্যাংক ইউ। শাবাশ, ভেরি গুড বাচ্চারা। সব বাচ্চার প্রেজেন্টেশন হয়ে যায় আর শেষে রেজাল্টের সময় আসে। তো আজকের উইনার হলো গাট্টু, চিঙ্কি, হারি আর বান্টির গ্রুপ। আমরা জিতে গেলাম। চারজনই দৌড়াতে দৌড়াতে স্টেজে পৌঁছে যায় আর ওরা গেস্টের হাত থেকে অ্যাওয়ার্ড নেয়। কংগ্রাচুলেশন বাচ্চারা। ইয়াহু! হুররে! বৃষ্টির মৌসুম। মে মাসের জোর গরমের পর ক্যালেন্ডারে জায়গা করে এলো জুন মাস। কিন্তু জুনেও সেই অবস্থা, সাদা আকাশ, গরমে হয়রান আর বাচ্চাদের চেঁচামেচিতে হয়রান বেচারা জুন বর্ষার অপেক্ষা করছিল। গাট্টু আর চিঙ্কি রোদে বাইরে খেলতে পারছিল না, তাই বাড়ির মধ্যে বদমাশি আরম্ভ। দাঁড়া চিঙ্কি, তুই আমাকে বল ফেলে মারলি, এই নে। এমন বলে গাট্টুও বল উঠালো আর চিঙ্কির দিকে ছুড়লো। হলে আসতে থাকা মা এটা দেখে রেগে গেছিল। ওহো গাট্টু, চিঙ্কি, এটা কি? এটা কেমন খেলার ধরন? সরি মা। ভেতরে বাইরে এত গরম আর তোমাদের শুধু বদমাশি বেরোচ্ছে। চলো বসো সোফাতে চুপচাপ। বেচারা গাট্টু আর চিঙ্কি কি বা করতো, শান্ত হয়ে সোফাতে বসে পড়ল। মা, একটু পরে কি আমরা বাইরে খেলতে যেতে পারি? একদম নয়, দেখছিস না বাইরে কত গরম, পপকর্ন হয়ে যাবি। এমন বলে মা ভেতরে চলে গেল আর গাট্টু আর চিঙ্কি সোফাতে বসে বসে ভগবানকে মিনতি করতে থাকে। ঠাকুর, ঠাকুর কিছু করে দাও, আমরা এমন করে বাড়ির মধ্যে বসে থাকতে পারবো না ঠাকুর। হ্যাঁ ভগবান, প্লিজ কিছু করে দাও না প্লিজ। আর হঠাৎ করে ম্যাজিক হয়ে গেল। জানি না কোথা থেকে আকাশে কালো মেঘ লোড হয়ে গেল আর গরমা গরম সূরজ দেবতা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা জোর হাওয়া বইতে শুরু করলো আর গ্যালারি থেকে গিয়ে সোজা দেওয়ালের ক্যালেন্ডারে ধাক্কা মারলো। জুন মাসের পাতাটা প্রথমবার ফড়ফড় করে উড়ে গেল আর ওর ফড়ফড়ানির চোটে মা বাবার ঘুম ভেঙে গেল। হে ভগবান, মনে হচ্ছে ঝড় বা তুফান আসতে চলেছে। আরে না, ঝড় না বৃষ্টি, এইটা তো হলো বর্ষার আগমন। ওই দেখো। মার বাবা জানলা থেকে বাইরে দেখলো যে জোর বৃষ্টির ঝর্ণা আকাশ থেকে নিচে পড়ছিল। ভেজা শুকনো মাটির জোর গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছিল। আর গাট্টু চিঙ্কি ওরা তো হলে ছিলই না। ওরা তো কখন নিচে সোসাইটি ক্যাম্পাসে এসে বৃষ্টিতে নাচছিল, গান গাইছিল, বন্ধুদের সাথে বৃষ্টিকে ওয়েলকাম জানাচ্ছিল। ওয়েলকাম রেইন। ওয়েলকাম রেইন। থ্যাঙ্কস ভগবান, তুমি আমাদের কথা শুনে ফেললে। ইয়ে! জোর বৃষ্টি হচ্ছিল আর ওই বৃষ্টিতে গাট্টু চিঙ্কি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। আসলো আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়াটার কুলারের। চিঙ্কি তো আকাশের দিকে মুখ খুলে ব্যাস মুখে পড়তে থাকা জলকে এনজয় করছিল আর ছপাক ছপাক করে লাফাতে শুরু করলো। গাট্টু আর বাকি বাচ্চারা চিঙ্কিকে ঘিরে ফেললো আর ওদের উপর হাসতে শুরু করলো। চিঙ্কি রেগে গেল আর নিজের হাতে জল ধরে ওদের উপরে ফেলে দিল। বাকি সবাইরাও বৃষ্টি এনজয় করতে থাকলো। পুরো সোসাইটি গ্যালারিতে দাঁড়িয়ে বাচ্চাদের আনন্দ দেখছিল। মা তো গাট্টু আর চিঙ্কির কাণ্ড সহ্য করতে পারছিল না।
আরে দেখো না ওদেরকে, আগে বল ফেলছিল এখন জল ছিটাচ্ছে। থামাও ওদের, দেখো আমাদের বাচ্চারা কি করছে। আরে কিছুই করছে না, আমাদের বাচ্চারা তো এনজয় করছে, চলো আমরাও যাই। না বাবা না, আমরা কি বাচ্চা? বাচ্চারা দেখলো যে সব প্যারেন্টস গ্যালারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আরে আমাদের বাবা মা, তাদেরও নিচে আনতে হবে। কিন্তু কিভাবে? এমন করে। আর সঙ্গে সঙ্গে যেখানে বাড়ির বাইরে জল একত্রিত হচ্ছিল ওইখানে নৌকো ভাসিয়ে দিল। নৌকোটাকে জলে ভাসতে দেখে বাকি বাচ্চারাও তাড়াতাড়ি নৌকো বানালো, আর জলে নৌকোর রেস আরম্ভ হয়ে গেল। কারোর নৌকো শিগগিরই ভেসে যেত, কারোরটা ছিঁড়ে যেত, কারোরটা ভাসতে থাকতো। এইসব দেখে বাচ্চারা খুব খুশি হচ্ছিল। উপরে প্যারেন্টসরাও এসব দেখে খুব খুশি হচ্ছিল। কিন্তু ওরা বুঝে গেছিল যে বাচ্চারা ভালো করে নৌকো বানাতে পারছিল না, তাই সব ভেঙে যাচ্ছিল। প্যারেন্টসরা নিচে নেমে আসলো, বাচ্চাদের মেসেজ প্যারেন্টস অব্দি পৌঁছে গেল। আরে শর্মা মশাই, বাচ্চারা তো ডাকছে, যাবেন নাকি? কি বললেন? শুনতে পারছি না। আরে চলো নিচে। আরে চলো চলো। আর তারপর কি, সব বাচ্চাদের প্যারেন্টসরাও নিচে এসে গেল, আর বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে সবাই নৌকো বানাতে শুরু করলো। বাবা, আমরা নৌকো বানাতে জানি, আমি আপনাকে নামানোর জন্য এমনটা করেছি। এইটা দেখে সবাই হাসতে থাকে। আর তারপর কি, গাট্টু চিংকির পুরো সোসাইটি বৃষ্টিতে নাচছিল। বৃষ্টি এত বেশি হচ্ছিল যে দেখতে দেখতে বাগানে পুরো কাদা হয়ে গেল। তারপর আর কি, বাচ্চারা কাদায় পিছলে পিছলে পড়তে থাকে। তখনই হঠাৎ বান্টি চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাচ্চারা পেছনে দেখলো যে 10টা বড়া পাও একসাথে খেয়ে থাকা গোল গোল বান্টি পুরো কাদাতে আটকে গেছিল। আরে হেসো না, আমাকে বের করো। সব বাচ্চারা বান্টির হাত ধরে ওকে উপরে টানতে থাকে। বান্টি ওঠ রে, ওঠ। বাচ্চারা বান্টিকে নাড়াতেও পারছিল না, উল্টো কাদার কারণে সবার হাত পিছলে যাচ্ছিল, আর সব ওই কাদাতে পড়ে যাচ্ছিল। এক কাজ করা হোক, বান্টিকে ছেড়ে দেওয়া হোক, আমরা যাই এখান থেকে। আরে এটা কি করছো? না না, আমারও আসার আছে। আর এমন বলে বান্টি হাতির মতো খুব জোর দিল, আর দেখতে দেখতে বান্টি নিজের থেকেই কাদা থেকে পুরো বাইরে বেরিয়ে এলো। দেখলে, আমরা যখন চেষ্টা করছিলাম মজা নিচ্ছিল, এখন নিজে ওঠ। সময়ের সাথে সাথে বৃষ্টি আরো জোরে পড়ছিল, থামার নামও নিচ্ছিল না। আর বাচ্চারা তো একদমই চাইছিল না যে বৃষ্টি থেমে যাক। সবাই নিজের নিজের সাইকেল বার করলো, আর এই জোর বৃষ্টিতে সব বাচ্চারা সাইকেল চালাতে শুরু করলো। ফ্লোরে বড় জলের পুকুর হয়ে গিয়েছিল, তার মধ্যে থেকে যখন সাইকেলের টায়ার যাচ্ছিল, জলের জোর ঢেউ উঠছিল। বারবার জলে সাইকেল নিয়ে যাওয়াটা অনেক মজা হচ্ছিল। আরে আরে চলো, হয়ে গেল বৃষ্টি, চলো এখন উপরে। হ্যাঁ চলো, কিন্তু বাচ্চারা বাচ্চারা কোথায়? সব প্যারেন্টসরা বাচ্চাদের এদিক ওদিক দেখতে থাকে, আর তখনই হঠাৎ ওদের উপরে বিভিন্ন রঙের জল পড়তে থাকে। আরে এগুলো কি? লাল, গোলাপি, হলুদ, নীল রঙের বৃষ্টি কি করে আরম্ভ হয়ে গেল হঠাৎ? আকাশে আবার ইন্দ্রধনু এসে যায়নি তো? আরে ইন্দ্রধনু নয়, কালারসের প্যাকেট ফাটছে, উপরে দেখো। সবাই উপরের দিকে দেখলো, গাট্টু, চিংকি আর সোসাইটির সব বাচ্চারা হোলির বেঁচে যাওয়া রং আকাশে ফেলছিল। রং জলে মিশে যাচ্ছিল, আর রঙে বৃষ্টি হচ্ছিল। হালকা হালকা বৃষ্টি আবার জোর হচ্ছিল, আর বাচ্চাদের রঙে রঙে যাচ্ছিল। ফাদার্স ডে। গাট্টু আর চিংকি আজ খুব টেনশনে ছিল, কারণ ওদের সব প্ল্যান ভেস্তে গিয়েছিল। আজ ফাদার্স ডে এর দিনেই বাবাকে একটা স্পেশাল মিটিং এ অফিস যেতে হলো, আর এই জন্যে দুজন খুব উদাস ছিল। এখন কি করব চিঙ্কি? আমরা তো কত প্ল্যান করেছিলাম যে বাবাকে সারপ্রাইজ করা হবে। হ্যাঁ গাট্টু, কিন্তু বাবাকে তো অফিস যেতে হবে। সকালবেলা সেই বেরোবে, রাত্রে লেটে আসবে। তখনই মা ওদের রুমে স্ন্যাক্স দিতে আসে, আর ওদের এভাবে উদাস দেখে জিজ্ঞেস করে, আরে গাট্টু, চিংকি, আজ তোদের কি হলো? বাইরে গিয়ে খেলাধুলাও করছিস না তো, আর রোজকার মতো আমাকে তো বিরক্তও করছিস না। মায়ের কথা শুনে গাট্টু চিংকি মাকে সব কথা জানিয়ে দেয়।
আচ্ছা, এই ব্যাপার। কিন্তু এতে চিন্তা করার এত কি আছে? আমার কাছে একটা আইডিয়া আছে যাতে বাবাকে আমরা সারপ্রাইজ দিতে পারি। সত্যি তো মা? হ্যাঁ মা, আমাদেরও বলো না আইডিয়াটা কি। তোরা এক কাজ কর, বাবার জন্য বড় একটা হ্যান্ডমেড ফাদার্স ডে কার্ড বানা। আর আমি পরের দিন তাড়াতাড়ি সকালবেলা উঠে ওনার অফিসের ব্যাগে সেই কার্ডটা রেখে দেব। তারপর অফিসে গিয়ে যখন সেই ব্যাগটা খুলবে, উনি সেই ব্যাগে দারুণ একটা সারপ্রাইজ পাবেন। আরে বাহ মা, এটা তো সত্যি একটা দারুণ আইডিয়া দিয়েছো। চিঙ্কি, আমাদের দেরি করা উচিত না, আমাদের সুন্দর কার্ড বানাতে হবে। এটা বলে দুজনে তাড়াতাড়ি সব ক্রাফটের জিনিস এক জায়গায় জড়ো করতে লাগে। আর মা ওদের দেখে হেসে ওখান থেকে চলে যায়। আর গাট্টু চিঙ্কি কার্ড বানানো শুরু করে দেয়। দেখ গাট্টু, আমরা আগে এই বড় পেপারটাকে এক সাইড দিয়ে ফোল্ড করব, এভাবে। আর তারপর এভাবে এটাকে প্রেস করব। হ্যাঁ, আর আমাদের হ্যাপি ফাদার্স ডে লেখা উচিত। আরে না না, আমি তো এখানে বড় কার্টুনের স্টিকার লাগাবো। না চিঙ্কি, এখানে সেই স্টিকার ভালো লাগবে না। আমাদের এখানে বাবার ফটো বানানো উচিত আর হ্যাপি ফাদার্স ডে লেখা উচিত। এই কথায় দুজনে লড়তে লাগে। আর ওদের আওয়াজ শুনে মা ওখানে চলে আসে। আরে আবার কি হলো, লড়ছিস কেন? মা, আমি চিঙ্কির সঙ্গে কার্ড বানাবো না, আমি আলাদা কার্ড বানাবো। মা, আমিও গাট্টুর সাথে আর কার্ড বানাবো না, আমিও আলাদা কার্ড বানাবো। আরে বাবা, তোরা দুজন এভাবে কেন লড়ছিস বলতো? তোরা তো সব থেকে বেশি বুদ্ধিমান, তাই না? এখন তোরা দুজন যদি একটা কার্ড বানাস তো ভেবে দেখ সেটা কত ভালো হবে। আর বাবারও সেটা দেখে কত ভালো লাগবে যে তোরা দুজন মিলে বাবার জন্য কার্ড বানিয়েছিস। মা, আমি সব কথা বুঝলাম, আমরা এখন দুজনে মিশে একটা ভালো কার্ড বানাবো। হ্যাঁ মা। এটা শুনে মা খুব খুশি হয়ে যায় আর নিজের কাজ করতে চলে যায়। গাট্টু, তোর মনে আছে আমাদের লাস্ট ক্রাফট ক্লাসে কত সুন্দর বড় বড় অরিগামি ফুল বানাতে শিখেছিলাম? হ্যাঁ চিঙ্কি, চলো সেই ফ্লাওয়ার বানাই। এটা বলে দুজনেই ফুল বানাতে শুরু করে দেয়। 2 ঘন্টা পরিশ্রমের পর দুজনের কার্ড তৈরি হয়ে যায়। দুজনে তখনই দৌড়ে যায় আর কিচেন থেকে মাকে ডেকে আনে। মা চলো না আমাদের সাথে, দেখো আমাদের কার্ডটাকে। মা তখন ওদের দুজনকে দেখে হাসতে লাগে, কারণ ওদের মুখে রং বেরঙের কালার, এমনকি টেপ পর্যন্ত লাগানো ছিল। আরে কি, কার্ড বানাতে বানাতে দেখছি তো তোরা নিজেদেরকেও রং করেছিস। আরে মা, আমাদের ছাড়ো, আমাদের কার্ডটা দেখো। মা তখন দুজনের সাথে রুমে যায় আর ওদের কার্ডটা খোলে। ওর ভেতরে মা, বাবা আর গাট্টু চিঙ্কির একটা ড্রয়িং ছিল। আর ওর আশেপাশে সুন্দর হ্যান্ডরাইটিং করে হ্যাপি ফাদার্স ডে লেখা আছে। আর কার্ডের বাইরে সুন্দর অরিগামি ফুল লাগানো আছে। আরে বাহ, এই কার্ডটা তো সত্যি দারুণ হয়েছে। বাবা এটা দেখে খুব খুশি হবে দেখিস। আর এত পরিশ্রম করার পর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তাই না? আয় তাড়াতাড়ি এসে খাবার খেয়ে নে। আর হ্যাঁ, আগে কিন্তু রুমটা পরিষ্কার করে নে। তারপর গাট্টু চিঙ্কি রুম পরিষ্কার করে খাবার খেয়ে নেয় আর বাবার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। আর সকাল হতে, আরে চিঙ্কি, ওঠো, দেখো বাবা কখন চলে গেছে। আর ওরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মায়ের কাছে যায়। মা, বাবা চলে গেছে? হ্যাঁ, বাবা তো সকালবেলায় চলে গিয়েছে। মা, বাবাকে তো আজকে ভালোভাবে উইশ করতে পারলাম না। আরে বাবা, এতে উদাস হওয়ার কি আছে? বাবা অফিসে গিয়েছে, তোদের কার্ডটা খুলবে, দেখবি কি খুশি না হবে। হ্যাঁ চিঙ্কি, মা ঠিক বলছে, মন খারাপ করা উচিত নয়। ঠিক আছে গাট্টু। ওদিকে বাবা ব্যাগ খুলে দেখে। আরে এ কি, বাহ, কত সুন্দর কার্ড এইটা। তারপর বাবা সঙ্গে সঙ্গে মাকে কল লাগায় আর গাট্টু চিঙ্কি এক্সাইটমেন্টে ফোনের পাশেই বসেছিল। হ্যালো, হ্যাঁ বাবা। গাট্টু চিঙ্কি, তোমাদের কার্ড খুবই ভালো হয়েছে, খুব খুশি হলাম আমি। থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। ওয়েলকাম বাবা, আমার খুব ভালো লেগেছে, তোমার আমাদের কার্ড খুব ভালো লেগেছে। আরে সেই ড্রয়িং এর ব্যাপারটাও তো বলো। দেখো যেটা গাট্টু আর চিঙ্কি কার্ডে বানিয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্যামিলি পিকচারটা তো খুব ভালো হয়েছে।
আচ্ছা বাচ্চারা, এবার বাবাকে বাই করে দাও, ওনাকে তো কাজও করতে হবে। বাকি কথা বাবা আসার পর ঘরে বসে করো। আচ্ছা মা, টাটা বাবা। টাটা বাবা, তাড়াতাড়ি এসো। সন্ধেবেলায় বাবা মাকে কল করে। আমার মনে হয় আমার আসতে সময় লাগবে। আচ্ছা, কোনো ব্যাপার না, তুমি সাবধানে এসো। বাবা মোটামুটি মাঝ রাতে বাড়ি ফিরে আসে আর আস্তে আস্তে দরজায় নক করে। হ্যাপি ফাদার্স ডে বাবা। আমরা পুরো ঘর ডেকোরেট করেছি আর তোমার জন্য কেকও বানিয়েছি বাবা। হ্যাপি ফাদার্স ডে। আর বাবা এসব দেখে খুব খুশি হয়ে যায়। আরে আমার ভালো বাচ্চারা, তোমরা কতটা কষ্ট করেছো আমার জন্যে, থ্যাংক ইউ সো মাচ। আর বাবাকে এভাবে খুশি দেখে গাট্টু, চিংকি আর মাও খুব খুশি হয়ে যায়। তারপর সবাই মিলে কেক কাটতে যায় আর ফাদার্স ডে সেলিব্রেট করে। গাট্টুর ফুটবল ম্যাচ। বাচ্চাদের কখন কোন জিনিসটা ভালো লাগে, কখন কোন জিনিসের অভ্যেস হয়ে যায় কেউ বলতে পারবে না। গাট্টুরও একটা অভ্যেস হয়ে গিয়েছিল, ঘুমের মধ্যে ডান দিকের পাটা জোরে জোরে নড়াচড়া করা। শুনে হাসি পাচ্ছে, কিন্তু যখন মধ্যরাতে চিংকি জল খাবার জন্য উঠল, ও অন্ধকারে জোরে জোরে নড়তে থাকা পা দেখলো, আরো জোরে চিৎকার করলো, মা বাবা দৌড়ে দৌড়ে ঘরে এলো, লাইট অন করলো, আর ওরা চিংকিকে জিজ্ঞেস করলো, কি হলো মা, কি হয়েছে? ওই দেখো। মা বাবা যখন গাট্টুর দিকে দেখলো, তখন ওদের হাসি পেল, কারণ গাট্টু গভীর নিদ্রায় ছিল আর নিজের ডান পা উঠিয়ে রীতিমতো হাওয়ায় কিক করে যাচ্ছিল। অনেক ফানি দেখতে লাগছিল। হে ভগবান, এবার এটা কি নতুন শুরু করে দিল গাট্টু? গট্টু, ওঠো বাবা, গট্টু। মা বাবার আওয়াজে গাট্টুর ঘুম ভেঙে গেল। ও বলল, বাবা মা, তোমরা এখানে কি ব্যাপার? হাওয়াতে হেলিকপ্টারের মতো পা ঘোরাচ্ছিস আর জিজ্ঞেস করছিস কত ভয় পেয়ে গেছিলাম আমি। আমি না না, তোমরা মনে হয় ভুল স্বপ্ন দেখেছো। এইটা শুনে বাবা হাসতে হাসতে বলল, তোমার কি মনে হয় গট্টু, তোমার মার আমি এখানে এসে স্বপ্ন দেখছি নাকি? গাট্টু, তুমি সত্যি হাওয়ায় জোরে জোরে কিক করছিলে। কোনো ব্যাপার না, এমন হয়, সবাই ঘুমিয়ে পড়ো। কিন্তু এমনটা রোজ রোজ হতে লাগলো। রোজ গাট্টু হাওয়ায় নিজের পা জোরে জোরে ঘোরাতো আর বেচারি চিংকির ঘুম ভেঙে যায়। তারপর চিংকির একটা আইডিয়া এলো, ও গাট্টুর ওই পাটাই বেঁধে দিল। এবার সব প্রবলেম সলভ। কিন্তু না, গাট্টুর বাঁধা পাটাও ডান্স করতে শুরু করলো আর চিংকি নিজের মাথা থাবড়ালো। হে ভগবান! এই গল্পটা বেডরুমের ভেতর পর্যন্ত থাকলো না, বেডরুমের বাইরে সোসাইটি আর স্কুল পর্যন্ত পৌঁছলো। আসলে এইটা কথা ছিল, এখন গাট্টু ঘুমের মধ্যেই নয়, বরঞ্চ জেগে থাকতেও একটা পা হাওয়ায় কিক করতে থাকতো। আর ওর জন্যে ওর আশেপাশের লোকেদের সমস্যা হচ্ছিল। একদিন তো গাট্টুর লাথি বান্টির চোখ অব্দি পৌঁছে গেছিল, আর এই কথাটা মিশ্রা স্যার জানতে পারলো। সেও চিন্তায় পড়ে গেল। টু হাওয়াতে লাথি মারতে মারতে হাঁটছিল। রাস্তায় কোনো টিনের ক্যান পেলে ওটাকে ধাক্কা মারতে মারতে বাড়ি পর্যন্ত আনতো। বাড়িতে ক্যানের পাহাড় হয়ে গেল। এরপর বাবা আর মা সিরিয়াস হয়ে গেল। গাট্টু, এটা কি অভ্যেস হয়েছে তোমার? আগে বেডরুম, আর এখন বেডরুমের বাইরে। বান্টি একটুর জন্য বেঁচে গেল সেদিন। চিংকি বলছিল, যা পাও সেটাকে লাথি মারতে মারতে বাড়ি নিয়ে আসো, আর সেটা ওঠানোর জন্য আমাকে লোককে ডাকতে হয়। মা, আমিও বুঝতে পারছি না যে আমি এমন কেন করছি। লাথি মারা আমার প্যাশন হয়ে গেছে। আমি চাই না যে কারোর কোনো ক্ষতি হোক, আর না কাউকে ভয় পাওয়াতে চাই, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি সবকিছু ছেড়ে লাথি কেন মারছি। গাট্টু বুঝতে পারছিল না, কিন্তু বাবা বুঝে গেল। বাবা গাট্টুকে বলল, ডোন্ট ওয়ারি বাবা, আমি বুঝে গেছি। আর এই অসুখটার আমার কাছে চিকিৎসাও আছে, তোমার খুব ভালো লাগবে। সেটা কি বাবা? সন্ধেবেলা আমার সঙ্গে চলো, নিজেই জানতে পেরে যাবে। সন্ধেবেলায় বাবা গাট্টুকে নিয়ে একটা স্পোর্টসের দোকানে গেল, আর ওইখান থেকে বাবা গাট্টুকে একটা ফুটবল এনে দিল। ফুটবল দেখতেই
গাট্টুর চেহারায় সুন্দর একটা স্মাইল এসে গেল। ওর রাইট লেগ ডান্সের মোডে এসে গেল। ওয়াও বাবা, ফুটবল! আমার তো এটাই দরকার ছিল। এইটাই তো ছিল যার জন্য আমার পা বারবার নাচছিল। প্রবলেম শুধু এইটা ছিল যে আমি তখন জানতাম না যে আমার ফুটবল দরকার। কিন্তু গাট্টু এটুকু বলেই থামলো না। ও ফুটবলটা মাটিতে রাখলো আর ফুটবলের সাথে সাথে গাট্টুও জাম্প করতে করতে খেলতে শুরু করলো। বাবার সাথে সাথে শপের আঙ্কেলও খুশি হলো। এত কম বয়সে ফুটবলের উপরে এত ভালো হল। দেখবেন স্যার, একদিন অনেক বড় ফুটবল প্লেয়ার হবে আপনার ছেলে গাট্টু। এইটা শুনে তো গাট্টুর খুশির আর ঠিকানা ছিল না। এবার এরপরে স্টোরি তো খুব ইন্টারেস্টিং হয়ে গেল, কারণ গাট্টু লাথি মারার জন্য এমন একটা জিনিস পেয়ে গেছিল যেটাতে মজাও আসছিল আর কিছু বলতোও না। গাট্টু রোজ স্কুল থেকে বাড়ি এসে আর সকালে স্কুল যাওয়ার আগে খুব রীতিমতো ফুটবল খেলতো। একদিন তো নিজের ফুটবলটা স্কুলে নিয়ে গেল আর যেই টাইম পেত ফুটবল খেলতে শুরু করত। স্কুলের অনেক বাচ্চারাও ফুটবল নিয়ে স্কুলে আসতে শুরু করলো আর দেখতে দেখতে স্কুলের গ্রাউন্ডে ফুটবল আর ফুটবলই দেখা যাচ্ছিল। স্কুলের হেডমাস্টার পান্ডে স্যার এই ব্যাপারটা নোটিস করলো আর সে মিশ্রা স্যারকে বলল, আরে স্যার, কি বলছেন? বাচ্চাদের সঙ্গে একটা ম্যাচ হয়ে যাক। হ্যাঁ স্যার, আমি তো এটাই ভাবছিলাম। সব জিনিস যখন তৈরি আছে তাহলে কিক মারা হোক। তারপর আর কি, দুটো টিম বানানো হলো, একটা গাট্টুর টিম আর অন্যটা বান্টির টিম। দুটো টিমে সমান সমান প্লেয়ার ভাগ করা হলো আর ফুটবল ম্যাচ শুরু হয়ে গেল। মিশ্রা স্যার আর পান্ডে স্যার গোলকিপারের পজিশনে ছিল। গাট্টু মিশ্রা স্যারের টিমে ছিল। গাট্টু এমন এমন কিক মারছিল যে ওর বল থামাতে থামাতে পান্ডে স্যারের ঘাম ছুটে যাচ্ছিল। আরে কি দারুণ খেলে এই বাচ্চাটা! এর মারা কিক তো দেখতেই পাচ্ছি না, শুধু গোলের পর গোল করছে। এইভাবে ম্যাচ শেষ হলো আর গাট্টুর টিম জিতে গেছিল। দারুণ বাচ্চারা, গাট্টু ওয়েল ডান। তোমার কিক পারফরম্যান্স খুব ভালো। আরো অনেক কিছু শিখতে পারবে তুমি ফুটবলে, কিন্তু ডোন্ট ওয়ারি, পান্ডে স্যার তোমার জন্য কিছু ভেবেছে। গাট্টু, আমি তোমার জন্য ফুটবল ট্রেনারের অ্যারেঞ্জমেন্ট করছি স্কুলের তরফ থেকে। শুধু তোমাকেই ট্রেন করবে আর তুমি স্কুলের হয়ে খেলবে আর নিজের সঙ্গে স্কুল আর দেশের নামটাকেও ভালো করবে। এইটা শুনে গাট্টু এত খুশি হলো যে ও একটা জোরদার কিক ফুটবলকে মারলো আর ফুটবল আকাশে উড়ে পুরো উধাও হয়ে গেল। চিঙ্কির ড্রয়িং ক্লাস। গাট্টু আর চিঙ্কি ধীরে ধীরে বড় হচ্ছে, তো ওদের সাবজেক্টসও বাড়ছিল। এই জন্য স্কুলে ওদের দুজনের যা এতদিন অপশনাল ছিল তা কম্পালসারি হয়ে যায়। তার নাম ছিল ড্রয়িং। চিঙ্কি ড্রয়িং করতে খুব ভালোবাসতো, কিন্তু যখনই ড্রয়িং এর কথা মনে পড়তো ও খুব টেন্স হয়ে যেত, কারণ ওর ড্রয়িং অত ভালো ছিল না আর এর কারণে ও অনেক বকাও খায় একবার। কিছুদিন আগে স্যার ক্লাসে ড্রয়িং পড়াচ্ছিলেন। চলো বাচ্চারা, আজকে আমরা শিখবো ময়ূরের ছবি কি করে বানানো যায়। সব বাচ্চারা মন দিয়ে স্যারকে দেখছিল, সবার নজর স্যারের দিকেই ছিল, কিন্তু চিঙ্কির তখন আঁকার দিকে মন ছিল। আর হঠাৎ স্যারের আওয়াজ আসে, তো ড্রয়িং কে বানাবে? এখানে ব্ল্যাকবোর্ডে। চিঙ্কি, তুমি এসো। চিঙ্কি তো স্যারের কথা শুনেইনি, তো কিভাবে ড্রয়িং করতো? ও নিজের ভুল স্বীকার করে আর স্যারকে বলে, স্যার, আপনি যখন শেখাচ্ছিলেন আমি অন্য ড্রয়িং বানাচ্ছিলাম, আমি তাই শুনিনি। তারপর আর কি, স্যার চিঙ্কিকে খুব বকে। তখন চিঙ্কি সিদ্ধান্ত নেয় যে ও ময়ূরের পেন্টিং করেই ছাড়বে। এমনিতেই চিঙ্কি আঁকতে খুব ভালোবাসতো, ওকে শুধু আরো শিখতে হতো। গাট্টু চিঙ্কি বাড়ি ফিরে আসে আর গাট্টু খুব জোরে জোরে হাসতে লাগে আর চিঙ্কি উদাস হয়ে যায়। তখনই মা চলে আসে। বাচ্চারা, মজা করো না। মা, গাট্টু আমাকে জ্বালাচ্ছে আমার আঁকা নিয়ে। কেন গাট্টু, এরকম করতে নেই। এই পিকক বানাতে পারেনি। চিঙ্কি মা, চিন্তা করো না, আমার কাছে আইডিয়া আছে। তোমাকে রেনবো ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়ে দেব। আর চিন্তা করো না। এই জন্যই চিঙ্কির মুখ উদাস ছিল, কিন্তু মা যেই ড্রয়িং ক্লাসের ব্যাপারে বলল, চিঙ্কি খুশি হয়ে গেল। মা এটা দেখে নিয়েছিল। এরপর গাট্টু আর চিঙ্কির ড্রয়িং ক্লাসে অ্যাডমিশন হয়ে যায়। ক্লাসের নাম ছিল রেনবো ড্রয়িং ক্লাস। ক্লাসে পৌঁছে সব বাচ্চা খুব এক্সাইটেড ছিল, কারণ আজকে থেকে ওদের ড্রয়িং ক্লাস শুরু হচ্ছিল।
সবার মুখে হাসি ছিল আর সবাই নিজের আনা জিনিস দেখাচ্ছিল। দেখো দেখো, আমি ওয়াটার কালার এনেছি। তোর কাছে কি কালার আছে রে গাট্টু? আমার কাছে আছে পেন্সিল কালার। দেখো কতগুলো কালার। আমি তো ওয়্যাক্স কালার নিয়ে এসেছি। আমার তো পেন্টিং এ রং করতে খুব ভালো লাগে। সব বন্ধুরা একে অপরকে কালার দেখাচ্ছিল আর নিজেদের প্ল্যান বলছিল। ভূষণ ওয়াটার কালার এনেছিল আর ও ব্যাগ থেকে ব্রাশও বের করে আর পুরো ক্লাসকে দেখাতে লাগে। ঘন্টাড়া, এইটা হলো আমার অস্ত্র, যেটা দিয়ে আমি আলাদা আলাদা ধরনের ছবি বানাবো। আর তারপরই গাট্টু ওই ব্রাশটা হাতে নেয় আর বলে, এইটা তো খুব ভালো ব্রাশ ভূষণ। আমিও এই ব্রাশ দিয়ে সুন্দর সুন্দর ড্রয়িং বানাবো। সবাই খুব এনজয় করছিল, কিন্তু চিঙ্কি যে খুব লাফাঝাপি করত আজও শান্ত বসেছিল। তো গাট্টু জিজ্ঞেস করলো, চিঙ্কি, তুমি কোন ড্রয়িং বানাবে? চিঙ্কি কিছুই জবাব দিল না। মনে হয় চিঙ্কি ড্রয়িং বানাতেই ভুলে গেছে। ক্লাসে সবাই জোরে জোরে হাসতে লাগে আর তখনই ক্লাসের ড্রয়িং টিচার চলে আসে। রেনবো ক্লাসের এই টিচার ড্রয়িং শেখাতে খুবই ফেমাস ছিল। এসেই উনি সব বাচ্চাদের সাথে কথা বলা শুরু করে। হ্যালো বাচ্চা পার্টি, কেমন আছো তুমি? আজ থেকে তোমাদের ড্রয়িং টিচার আমি, ঠিক আছে? আমি যেমন করে এসে তোমাদেরকে নাম বললাম, তোমরাও নিজেদের নামগুলো আমাকে বলো। আর তার সঙ্গে আমাকে এইটা বলবে যে আপনার কোন ড্রয়িং করতে ভালো লাগে। এক এক করে সব বাচ্চা নিজের নাম বলছিল আর তার সাথে ওরা কোন পেন্টিংটা আঁকবে তাও বলছিল। গাট্টু বলল, আমি তো আলাদিনের দ্বীপ বানাবো। এরপর ভূষণ বলল, আমার জলে ভেসে থাকা জাহাজের ড্রয়িং বানানোর আছে। সবাই আলাদা আলাদা জিনিস বলল, কিন্তু যে চিঙ্কির সময় এলো তখনও চুপ ছিল। তো স্যার বলল, বলো চিঙ্কি, তোমার কোন ড্রয়িং করতে ভালো লাগে? আরে আরে, ভয় পেও না, তুমি আমাদেরকে বন্ধু ভাবো। স্যার, আমি আঁকতে খুব ভালোবাসি, কিন্তু ভালোভাবে পারি না আঁকতে। তাই ভয় পাই আমি, যাতে আমি খারাপ ড্রয়িং না বানাই। এতে ভয় পাওয়ার কি আছে চিঙ্কি? আমি তোমাকে ভালো ড্রয়িং শেখাবো। আসল কথা এটা ছিল যে স্যার মায়ের কাছ থেকে জানতে পেরেছিল যে চিঙ্কি সব সাবজেক্টে খুব ভালো ছিল, আরো ড্রয়িং করতেও ভালোবাসে, শুধু আরো একটু ভালো করতে হবে ওকে। তো স্যার চিঙ্কিকে ক্লাসের পরে বলে, চিঙ্কি মা, এইখানে এসো। হ্যাঁ স্যার। চিঙ্কি, আমি শুনেছি নাকি তুমি সব সাবজেক্টে খুবই ভালো, তাই না? কিন্তু ড্রয়িং করা খুব কষ্ট মনে হয়। তোমার ড্রয়িং ভালো লাগে তো? হ্যাঁ। দেখো, কোনো সাবজেক্ট হার্ড হয় না, আর যেটা আমাদের ভালো লাগে সেটা তো একদমই হার্ড হবে না। আমরা যদি মন দিয়ে কাজ করব, মন দিয়ে পড়ব, তাহলে সব জিনিস সরল হয়ে যায়। তেমনই তোমার জন্য ড্রয়িং। তুমি এক কাজ করো, কাল তুমি যেমন পারো তেমন একটা ড্রয়িং বের করে আনবে। ক্লাসের পর যখন গাট্টু চিঙ্কি বাড়ি ফেরে তো মা জিজ্ঞেস করে, গাট্টু চিঙ্কি, কেমন ছিল তোমাদের ড্রয়িং ক্লাস? আমরা সবাই আলাদা কালার নিয়ে গেছিলাম, কিন্তু ভূষণ শুধু ব্রাশ নিয়ে এসেছিল আর আমাদের হোমওয়ার্কে ড্রয়িং করতে বলেছে। তুমি বলো চিঙ্কি। হ্যাঁ মা, খুব মজা হয়েছে আর স্যারও খুব ভালো, উনি ভালো করে বোঝালেন আমায়। এখন চিঙ্কির মুখে আগের মতো উদাসী বা দুঃখ ছিল না, এখন সেও খুব এক্সাইটেড ছিল। মাও বুঝতে পারলো যে চিঙ্কির মনে যে ড্রয়িংকে নিয়ে ভয় ছিল সেটা চলে গেছে। পরে গাট্টু আর চিঙ্কি মিলে নিজেদের ড্রয়িং করে আর পরের দিন সেটা ক্লাসে নিয়ে যায়। তো স্যার সবাইকে ওদের ড্রয়িং দেখায়। সব বাচ্চারা গাট্টু চিঙ্কির জন্য তালি বাজাবে। স্যারের বলতেই পুরো ক্লাসে তালির আওয়াজ শুনতে পাওয়া যায়। গাট্টু তো সুন্দর ড্রয়িং বানাতেই পারে, কিন্তু চিঙ্কি যে গতকাল অবধি ভয় পেত, সেও খুব সুন্দর ড্রয়িং বানিয়েছে। সেই দিনের পর থেকে চিঙ্কির আর ড্রয়িং এর প্রতি কোনো ভয় থাকে না। এতদিন ড্রয়িংকে যে কঠিন মনে হতো, আজ তার সহজ মনে হতে লাগলো। ভেরি গুড চিঙ্কি, এমন আলাদা আলাদা ড্রয়িং বানাতেই থেকো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, আপনার জন্য এখন আমি ভালো ড্রয়িং করতে পারি। এরপর স্কুলে যখন ড্রয়িং এর এক্সাম হয়, সেখানে চিঙ্কি ড্রয়িং এ খুব ভালো নম্বর পায় আর সব থেকে বেশি নম্বর পায়। এইভাবে রেনবো ড্রয়িং ক্লাস চিঙ্কির ড্রয়িং আরো ভালো করে দেয়।
তারপর থেকে চিঙ্কি আরো অনেক ড্রয়িং করে। লাল রঙের গাড়ি। অনেক বছর আগে কোনো এক শহরে গাট্টু নামের একটি 6 বছরের ছেলে তার বাবা, মা আর ঠাকুরদার সাথে থাকতো। গাট্টুর বান্টি নামের এক বন্ধু ছিল, যার বাবা ছিলেন খুব বড়লোক। তিনি সব সময় বান্টিকে নতুন নতুন খেলনা কিনে এনে দিতেন। কিন্তু গাট্টুর বাবা মা অনেক গরিব ছিল, তাদের কাছে এত টাকা ছিল না যে গাট্টুর জন্য নতুন নতুন খেলনা কিনে আনতে পারত। তাই গাট্টুর কাছে শুধু একটা বেশ পুরনো খেলনা গাড়ি ছিল। একদিন গাট্টু স্কুল থেকে ফিরছিল, তখন দেখলো ওদের ঘরের কাছে একটা লাল রঙের খুব সুন্দর খেলনা গাড়ি পড়ে আছে। গাড়িটা দেখে সে ভাবলো, আরে এত সুন্দর গাড়ি, এই গাড়িটা কার? ও গাড়িটার কাছে গিয়ে সেটাকে তুলে নিল। আশেপাশে দেখলো গাট্টু, কিন্তু কেউ ছিল না। এখানে তো কেউই নেই। আচ্ছা, তাহলে গাড়িটা আমি রেখে দিচ্ছি, আর যখন গাড়িওয়ালাটা খুঁজতে খুঁজতে আসবে তখন না হয় ফেরত দিয়ে দেব। এই ভেবে সে গাড়িটাকে নিজের সাথে ঘরে নিয়ে গেল। এইবার গাট্টু রোজ স্কুল থেকে ফিরে কাঠটা নিয়ে খেলতে লাগলো। ধীরে ধীরে গাট্টু ভুলেই গেল যে গাড়িটা ওর নয়। এমনি করে অনেক দিন পেরিয়ে গেল। এরপর একদিন গাট্টু তার ঘরের বাইরে বসেছিল, তখন চিন্টু আর পিন্টু নামের দুটি ছেলে সেখান দিয়ে বেরোচ্ছিল। পিন্টু, আমার বাবা আমার জন্য একটা খুব সুন্দর লাল গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু জানি না কোথায় সেটা হারিয়ে ফেললাম। হারিয়ে গেছে? কিন্তু কিভাবে? জানি না, আমি তো ওটা নিয়ে এই গলি হয়েই আমার কাকার বাড়ি যাচ্ছিলাম। সেখানে পৌঁছে আমি ব্যাগ চেক করলাম, তো আমার ব্যাগ খোলা ছিল। তাহলে নিশ্চয়ই তোমার গাড়িটা পড়ে গিয়েছে। সেই দিনের কথাগুলো শুনবার পর গাট্টু বুঝে গেল ওই দিন ঘরের বাইরে যে লাল রঙের গাড়িটা পেয়েছিল সেটা আসলে চিন্টুর ছিল। আমি তো ভুলেও গিয়েছিলাম যে গাড়িটা একদিন আমাকে ফেরত দিতে হবে। তারপর মনে দুঃখ নিয়ে ওই গাড়িটা উঠালো আর চিন্টুর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। চিন্টুর ঘরের কাছে পৌঁছে সে দেখলো যে চিন্টু ওর ঘরের বাইরে বসে অনেকগুলো গাড়ির সাথে খেলছে। এই দেখে সে বলল, আরে এই চিন্টুর কাছে তো এত সুন্দর সুন্দর কার আছে, আর আমার কাছে শুধু একটাই আছে, যা আবার এত পুরনো। যদি আমি ওকে লাল গাড়িটা নাও দিই তাহলে ওর ওপর কোনো প্রভাবই পড়বে না, তাই এই লাল গাড়িটা আমি রেখে নিচ্ছি। এই ভেবে সে ওই গাড়িটা নিজের ঘরে ফেরত নিয়ে এলো। সেই দিনই সন্ধেবেলা ও ঠাকুরদা ওকে রোজকার মতো হোমওয়ার্ক করাচ্ছিলেন। লোভ করা খুব খারাপ জিনিস। গাট্টু, তুমি কি জানো লোভ কি জিনিস? না ঠাকুরদা। লোভের মানে হলো অন্য কারোর জিনিস নিজের ভেবে নেওয়া। কিন্তু ঠাকুরদা, যদি আমার কোনো জিনিস ভালো লাগছে আর আমি চাইছি সেটা আমার হয়ে যাক, তবে তাতে খারাপ কি আছে? খারাপটা হলো তুমি কিভাবে ওই জিনিসটি পাওয়ার কথা ভাবছো। সেটা কিভাবে? সেটা এভাবে হয় যে সবার আগে আমাদের মনে লোভ আসে, তারপর সেই লোভকে পূর্ণ করতে আমরা ভুল রাস্তা বেছে নিই, যেমন হলো চুরি। আর তারপর শুধু ওই ছোট লোভের কারণে আমরা চোর হয়ে যাই। আর যেহেতু সমস্ত খারাপের সূত্রপাতই কোনো না কোনো ভাবে লোভ থেকে হয়, তাই জন্যে সব খারাপের মধ্যে লোভ হলো সবচেয়ে বেশি খারাপ। ঠাকুরদা ঠিকই বলেছেন, লোভের কারণে আমি চিন্টুর গাড়ি নিজের কাছে রেখে দিয়েছি আর আমি চোর হয়ে গিয়েছি। এই ভেবে সে তক্ষুনি গাড়িটা নিয়ে চিন্টুর ঘরে গেল আর তাকে তার গাড়ি ফেরত দিয়ে দিল। এইভাবে ঠাকুরদার কথা শুনে গাট্টু লোভের মানে বুঝতে পেরে গেছিল, আর এরপর সে কখনো লোভের বশে কোনো ভুল কাজ করেনি। দ্বিগুণ খেলনা। কয়েক বছর আগে একটা শহরে 6 বছরের মিষ্টি
আর 7 বছরের ময়ঙ্ক তাদের মা বাবার সাথে থাকতো। মিষ্টি আর ময়ঙ্কের কাছে অনেক ধরনের খেলনা ছিল, কিন্তু ওরা একে অপরের খেলনা কখনোই ভাগ করে খেলতো না। আর সব সময় এই কথা নিয়ে ঝগড়া করত যে কার কাছে বেশি খেলনা আছে। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি আছে খেলনা, আর আমার খেলনাগুলো তোমার থেকে বেশি ভালো হচ্ছে। না, আমার কাছে তোমার থেকে বেশি খেলনা আছে। একদিন ওদের দাদু ওদের সাথে থাকতে এলেন। উনি নিজের সাথে অনেক ভালো ভালো খেলনা নিয়ে এসেছিলেন। বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছি। বাহ, এতগুলো খেলনা! ওরা দুজনেই দাদুর কাছে গেল আর ওনার হাত থেকে একটা একটা করে ব্যাগ নিয়ে নিল। এই খেলনাগুলো আমার, আর এই খেলনাগুলো আমার। আমি এই সমস্ত খেলনা শুধু তোমাদের জন্যই এনেছি, তাহলে এগুলো ভাগ করার কি দরকার? না দাদু, আমরা আমাদের কখনো খেলনা ভাগ করি না, কোনোদিন না। এই কথা শুনে দাদু খুব অবাক হয়ে গেলেন, কিন্তু উনি বাচ্চাদেরকে কিছুই বললেন না। পরের দিন সব দিনের মতোই দুজনে ঝগড়া শুরু করলো। আমার কাছে বেশি খেলনা আছে। না, আমার কাছে তোমার থেকেও বেশি খেলনা আছে। এইবারেও দাদু ভেবেছিলেন যে বাচ্চারা নিজেরা বুঝে যাবে। এমনটাই কয়েকদিন ধরে চলতে থাকলো। তারপর একদিন দাদু কিছু ভাবলেন। এই বাচ্চারা এইভাবে বুঝবে না, আমাকেই এদের দুজনকে একতার মানে বোঝাতে হবে। এই ভেবে উনি বাচ্চাদের ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখলেন বাচ্চারা ঝগড়াই করছিল। দাদুকে দেখে ওরা দাদুকে জিজ্ঞাসা করলো, দাদু, এবার তুমি বলো কার কাছে বেশি খেলনা আছে? হ্যাঁ দাদু, তুমিই বলো যে কার কাছে বেশি খেলনা আছে। আমার হিসেবে তো তোমাদের দুজনের কাছেই অনেক কম খেলনা আছে। কিন্তু তোমরা দুজনে একদম চিন্তা করো না, আমি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিতে পারি। ওটা কেমন করে? জাদু করে। জাদু করে? হ্যাঁ, জাদু করে। এবার তাড়াতাড়ি নিজের চোখ বন্ধ করো, এক্ষুনি তোমাদের দুজনের খেলনা দ্বিগুণ করে দিচ্ছি। দাদুর এই কথা শুনে দুইজনে নিজেদের চোখ বন্ধ করে নিল। দাদু এগিয়ে গেলেন আর দুইজনের খেলনাগুলোকে একসাথে রেখে দিলেন। তারপর আবার উনি বাচ্চাদের কাছে গিয়ে দাঁড়ালেন। এবার তোমরা চোখ খুলতে পারো। বাচ্চারা নিজেদের চোখ খুলতে দেখলো যে সব খেলনাগুলো একসাথে ছিল। এই দেখে দুজনে খুব রেগে গেল। দাদু, এ তুমি কি করলে? তুমি আমাদের খেলনাটাকে মিলিয়ে কেন দিলে? এর উত্তরে দাদু ওদের বুঝিয়ে বললেন, মিলিয়ে দেইনি, আমি তোমাদের খেলনাগুলো দ্বিগুণ করে দিয়েছি। বাচ্চারা, একতায় অনেক শক্তি হয়। যদি আমরা মিলেমিশে থাকি তাহলে এই খেলনাগুলোর মতো আমাদের শক্তিও দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমাদের ঝগড়া করা উচিত নয়, সব সময় মিলেমিশে থাকতে হয়। শেষ পর্যন্ত দাদুর বোঝানোর পরে বাচ্চারা একসাথে থাকার মর্ম বুঝতে পারল, আর তারপর থেকে ওরা আর কোনোদিন খেলনা নিয়ে ঝগড়া করত না। গাট্টুর নতুন চুলের কাট। সবার মাথায় কিছু না কিছু কখনো না কখনো ভূত চাপে। গাট্টুর মাথায়ও চুল লম্বা করার ভূত চেপেছিল। গাট্টু, চুল অনেক বড় হয়ে গেছে, হেয়ার কাট করে নাও। তোমার লম্বা চুল স্যুট করে না বাবা, আমাদের সেই হেয়ার স্টাইল করা উচিত যেটা আমাদের স্যুট করে। গাট্টু বেচারা রেগে গেল। ও নিজের চুল কাটতে চাইছিল না। গাট্টু বাড়ি ফিরল, কিন্তু মা বাবাকে কিচ্ছু জানালো না। কিন্তু চিঙ্কি, ও আর কোথায় চুপ থাকতো। বাড়ি ফিরতেই গাট্টুর ব্যাপারে বলে ফেলল। বাবা, মিশ্রা স্যার না গাট্টুকে কালকে চুল কেটে আসতে বলেছে। আরে, একে তো আমি কখন থেকে বোঝাচ্ছি, শুনলে তবে না। আর এর মাও তো সবসময় এর সাইড নেয়। না, মিশ্রা স্যার যখন বলেছে, আমি আর গাট্টুর সমর্থন করব না। গাট্টু, এবার তোমার চুল কেটেই নেওয়া উচিত। এইটা শুনে গাট্টুর কান্না এসে গেল। না মা, তুমি তো দেখছো আমি কতদিন ধরে চুল বড় করছি, তাহলে কি করে হঠাৎ করে আমি কেটে দিই? আমার সেই সিনেমার হিরোর মতন চুল রাখার আছে। তুমি দেখেছিলে না, যখন সে ঘোড়ার উপরে বসে ভিলেনের পেছনে তাড়া করেছিল, তার চুল কেমন করে হাওয়াতে উড়ছিল। বাবা, সেটা সিনেমা। রিল আর রিয়েলের মধ্যে পার্থক্য থাকে। লম্বা চুল স্কুল আর সোসাইটিতে ভালো দেখায় না।
আমাদের ডিসেন্ট হেয়ারস্টাইল রাখা উচিত, যেটা আমাদের পার্সোনালিটিকে স্যুট করবে। মিশ্রা স্যারও এটাই বলছিল। গাট্টু মন খারাপ করে নিজের রুমে বসেছিল, কেননা বাবা ওকে হেয়ার কাট করতে নিয়ে যাচ্ছিল। গাট্টু, মন খারাপ কেন করছো? আর তারপরে বাবা সন্ধেবেলায় গাট্টুকে নিয়ে একটা সেলুনে গেল। গাট্টুর ওখানে একদম মন লাগছিল না। ও নিজের চুলগুলো ধরে এক কোনায় মন খারাপ করে বসেছিল। যে লম্বা চুল যে কোনো সময় ওর থেকে কেটে আলাদা হওয়ার ছিল। তখনই একটা খুব বুড়ো দেখতে বারবার গাট্টুর কাছে এসে বলল, চলো বাবা, হেয়ার কাট করতে হবে তো। বারবারকে দেখে গাট্টুর আরো মন খারাপ হয়ে গেল। ওর মনে হলো যে এই বারবারের বয়স তো অনেক বেশি, এই গাট্টুর ফিলিংস কি করে বুঝবে? ও তো কোনো পুরনো স্টাইলে গাট্টুর চুল কেটে দেবে আর তারপর সবাই ওর মজা ওড়াবে। কিন্তু এই বারবার অনেক কুল আর স্মার্ট ছিল। ওয়াও, তোমার চুলের টেক্সচারটা তো খুবই ভালো, আর তোমার চুলটা বেশ লম্বা। লম্বা চুলের সুবিধা এইটা যে আমি সেইটাকে ভালো করে কেটে তোমাকে একটা ভালো হেয়ারস্টাইল দিতে পারবো, যেটা তোমাকে স্যুটও করবে আর সবাই দেখে ইমপ্রেসও হবে। এইটা শুনে গাট্টু ভেতর থেকে খুব খুশি হয়ে গেল। তারপর বারবার কাঁচি চালালো আর গাট্টুর চুল নিচে পড়তে শুরু করলো। আর দেখতে দেখতে গাট্টুর একটা খুব সুন্দর হেয়ার কাট হয়ে গেল। নতুন লুকটা মিররে দেখে গাট্টু খুব খুশি হয়ে গেল। ওয়াও, এই হেয়ার কাটটা তো সেই লম্বা চুলের থেকে খুবই ভালো। থ্যাঙ্কস আঙ্কেল। আমি ভেবেছিলাম আপনি পুরনো হেয়ার কাট আমাকে দিয়ে দেবেন, কিন্তু আপনি তো বেশ একটা ইউনিক হেয়ারস্টাইল দিয়েছেন। এই হেয়ার কাটের নামটা কি? এর কোনো নাম নেই বাবা, আর না এই হেয়ারস্টাইলটা আমি কারোর উপরে আগে কখনো করেছি। তুমি প্রথম, তোমাকে এই হেয়ারস্টাইল দেওয়া হয়েছে। তুমি এর নাম বলো, কি রাখা যেতে পারে? এই হেয়ার কাটটা দেখে আমার তো পুরো ক্রেজি ফিলিং আসছে। আমরা কি এর নাম ক্রেজি হেয়ার কাট রাখতে পারবো? ওয়াও, ক্রেজি কাট! আমি আজকেই একে নিজের লিস্টে লিখে নিচ্ছি। গাট্টুর হেয়ার কাট বাবারও খুব পছন্দ হলো। বাবা বারবারকে বলল, বাহ, আপনি তো দারুণ কাজ করে দিয়েছেন। গাট্টু তো চুল কাটতেই চাইছিল না, এখন তো কেটে খুশিও আছে। গাট্টু, প্রত্যেকের এমন একটা হেয়ারস্টাইল থাকে যেটা শুধু তার উপরেই ভালো লাগে। সব মানুষই ইউনিক হয়, তাই কারোর কপি না করে এটা যদি আমরা করি যে নিজেদের একটা ইউনিক স্টাইল বানাই। মাম্মি গাট্টুর হেয়ার কাট দেখলো আর ও খুশি হয়ে গেল। ওয়াও, তুমি অনেক কনফিডেন্ট, স্মার্ট আর চার্মিং লাগছো। মজা তো তখন এলো যখন পরের দিন গাট্টু ক্লাসে এন্টার করলো। গুড্ডি, হ্যারি, বান্টি আর পুরো ক্লাস ব্যাস গাট্টুর দিকেই তাকিয়েছিল। গাট্টুর একদম স্পেশাল ফিল হচ্ছিল। ওয়াও গাট্টু, নাইস হেয়ারস্টাইল। থ্যাংক ইউ। গাট্টু, এই কাটটার নামটা কি রে? ক্রেজি কাট। আর গাট্টু ক্রেজি তো তখন হলো যখন ওর ক্রেজি কাটের প্রশংসা মিশ্রা স্যার নিজে করলো। ওয়াও গাট্টু, এই হেয়ার কাটটা তোমাকে স্যুট করছে। চুলটা একটু লম্বা আছে, কিন্তু তোমার এটা ভালো দেখাচ্ছে। এটা শুনে গাট্টু খুব খুশি হয়ে গেল। ও নিজের নতুন হেয়ারস্টাইলের খুব খুশি ছিল। কিন্তু বেচারা বান্টি গাট্টুর নতুন হেয়ারস্টাইল আর তার প্রশংসা শুনে শুনে খুব মন খারাপ করছিল। দুপুরের ছুটিতে ও গাট্টুকে জিজ্ঞেস করলো, গাট্টু, তুই নিজের বারবারের অ্যাড্রেসটা দে না, আমারও তোর মতনই একটা হেয়ার কাট করানোর আছে। একদম করিস না, আমার বারবার বলেছে আমাদের ওই হেয়ারস্টাইল করা উচিত যেটা আমাদের স্যুট করে। আমার মনে হয় তোর উপরে এই হেয়ারস্টাইলটা ভালো দেখাবে না, যেটা তোকে স্যুট করবে সেই হেয়ারস্টাইলটা কর। আচ্ছা, বুঝে গেছি। তুই চাস যে শুধু তোরই প্রশংসা হোক। আমি যদি তোর মতন হেয়ার কাট করিনি তাহলে তোর ভ্যালুটা কম হয়ে যাবে, তাই এত নাটক করছিস না তুই? হ্যাঁ? না না বান্টি, এমন নয় রে। তুই যদি বলছিস তাহলে আমি তোকে বারবারের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, বাকিটা তোর ইচ্ছে। আর পরের দিন তাই হলো যেটা হওয়া উচিত ছিল না। বান্টিও গাট্টুর মতন ক্রেজি কাট করে ক্লাসে এলো। যেই ও ক্লাসে এলো সবাই ওর দিকেই তাকিয়ে থাকলো আর তারপরে হাসতে শুরু করলো, কারণ ওই হেয়ারস্টাইল বান্টিকে একদম ফুলিশ দেখাচ্ছিল। আরে বান্টি, তুই এইটা কি করলি?
এটা তোর উপরে নয়, শুধু গাট্টুর উপরেই ভালো দেখায়। মিশ্রা স্যারও বান্টির নতুন লুকটা পছন্দ করলো না। তারপর দুপুরের ছুটিতে বান্টি গাট্টুর কাছে এসে বলল, সরি রে গাট্টু, আমাকে বারবার ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমি শুনলাম না, আর আমার জোক হয়ে গেল। এখন বুঝলি আমাদের ওইটাই করা উচিত যেটা আমাদের নিজের। অন্যদের নকল করে কোনো লাভ নেই। আমি ওই কথাটা আগে বুঝতে পারছিলাম না, তারপরে আমার বারবার আমাকে বুঝিয়ে দিল। আর এখন তুমিও বুঝে যাও, আর সন্ধেবেলা গিয়ে নিজের হেয়ারস্টাইলটা ঠিক করে নাও। এতে বান্টি লজ্জা পেয়ে গেল আর এরপর কখনো গাট্টুর নকল না করার প্রমিস করল। ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। রঙিন, কমফোর্টেবল আর আকর্ষক কাপড় পরে রেইনবো, বাটারফ্লাই এর মতন কালারফুল থাকতে কার না পছন্দ? আমাদের চিঙ্কিরও খুব পছন্দ, আপনারও নিশ্চয়ই পছন্দ। কিন্তু গাট্টুর অত পছন্দ ছিল না। আরে আরে, এমন গাট্টুর না, ওর কাপড়রা বলতো। গাট্টু ছিল খুব চঞ্চল বাচ্চা। সারাদিন এদিক সেদিক ঘুরতে থাকতো, যে কোনো জায়গায় বসে পড়তো, দাঁড়াতো, পড়ে যেত, কখনো কখনো তো কলার পর্যন্ত ময়লা পৌঁছে যেত, বুঝলে না? আরে বাবা, ছোট মোটো ঝগড়া তো হতেই থাকে, কিন্তু তাতে কাপড়ের কি দোষ? মাও শুধু একটাই প্রশ্ন করতো গাট্টুকে, গাট্টু আজ তুই আবার শার্ট খারাপ করে এসেছিস? বাবা কাপড় জামার সাথে বদমাশি করে না। আর এইভাবে শুধু গাট্টুর একটাই জবাব হতো, সরি মা, আর কখনো এমন হবে না। আর পরের দিন বিকেলে আবার স্কুল ইউনিফর্ম খারাপ। কিন্তু চিঙ্কির ব্যাপার আলাদা ছিল। চিঙ্কির শুধু ভালো ভালো কাপড় পরার শখই ছিল না, চিঙ্কি কাপড়ের ভালো যত্নও নিত। নিজের জামা কাপড়কে ভালোবাসতো। দাগ তো দূরের কথা, চিঙ্কি কাপড়ে একটা মাছিও বসতে দেখেনি কেউ কোনোদিন। কাপড় চোপড়ের ব্যাপারে এরম ছিল চিঙ্কি, আর এমনই চলতে থাকলো। আস্তে আস্তে গাট্টু চিঙ্কি বড় হতে থাকলো, স্কুলের টাইমও বাড়তে থাকলো। তারপর স্কুলের পর টিউশন। গাট্টু আর চিঙ্কি সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুল ইউনিফর্মেই থাকলো, আর রং বেরঙের কাপড় কাবার্ডেই পরে থাকলো। কি ভাই গাট্টু, সকাল হইয়া বিকাল, ব্যাস এই একটাই সাদা ইউনিফর্ম। বোর হয়ে গেছি আমি, কিন্তু করতেও কি পারি? স্কুলে কালারফুল কাপড় চোপড় পরে আসা তো বারণ। আমি একদম বোঝ হইনি, আর আমার এই ইউনিফর্মটাও খুব পছন্দ। এইটা শুনে চিঙ্কি গাট্টুর মজা উড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোর তো ইউনিফর্ম খুবই পছন্দ হবে, কারণ সেটা সাদা, আর সাদা রং নষ্ট করার তো তোমার হবি আছে। আরে চিঙ্কি, এমন কেন বলছো? দেখো তো নিজের ইউনিফর্মকে কি অবস্থা করেছো। সরি, আর কখনো হবে না। কথা শুধু চিঙ্কি পর্যন্ত ছিল না, স্কুলের বাকি বাচ্চারাও ইউনিফর্ম পরে সারা দিন বোর হয়ে গেছিল। আর এইটুকুই নয়, মিশ্রা স্যারও বাচ্চাদেরকে রোজ স্কুল ইউনিফর্মে দেখে দেখে বোর হয়ে গেছিলেন। আর হঠাৎ একদিন মিশ্রা স্যার ক্লাসে এসে এমন একটা অ্যানাউন্সমেন্ট করলো, যেটা শুনে বাচ্চাদের মুখ একেবারে কালারফুল হয়ে গেল। বাচ্চারা, মানডেতে স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে। তোমাদের যেইটা ইচ্ছা সেইটা পড়ো, কি কি ক্রিয়েটিভিটি দেখাতে পারবে দেখাও। কালকে সানডের ছুটি আছে তোমাদের কাছে, তৈরি হয়ে যাও, আর মানডেতে স্কুল ইউনিফর্মকে ছুটি দাও। ক্লাসের বাচ্চারা সত্যি খুব খুশি ছিল। দুপুরে ছুটির পর শুধু কথা আর কথা। আমি পরি সেজে আসবো, আমি সোলজার হয়ে আসবো, আর আমি পাইলট হয়ে আসবো। আরে এটা তো কম্পিটিশন, কিছু তো সিক্রেট রাখো, আজকেই সব বলে দেবে। তাহলে মানডের জন্য কি বিশেষ থাকবে? ও ভেরি স্মার্ট। এখন আমরাও দেখবো যে মানডে তুমি কি ফ্যান্সি ড্রেস পরে আসো। আমাকে চ্যালেঞ্জ? ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। গাট্টু চিঙ্কি যেই সন্ধেবেলায় বাড়ি ফিরলো, গাট্টু চেঁচিয়ে চেঁচিয়ে বাবার কান ফাটিয়ে দিল। বাবা, পাইলটের ড্রেস আমাকে এক্ষুনি এনে দাও, দাও না। আরে হ্যাঁ বাবা, কালকে পুরো সানডে আছে, দুজনেরই কম্পিটিশন আছে না? চিঙ্কিকেও সঙ্গে নিয়ে যাব। চিঙ্কি বলো মা, তোমাকে কি পড়ার আছে? এইটা শুনে গাট্টু হাসতে হাসতে বলল, সে তো এখনো হয়তো ডিসাইডই করেনি যে সে কি পরবে। চিঙ্কি বেচারে ভাবতে থাকলো যে সে কি এমন কাপড় পরে যাবে যেটাতে ফ্যান্সি টাচ পাওয়া যাবে, আরো কম্পিটিশন জিতে যাবে। কিন্তু ও কিছুই ভাবতে পারছিল না। গাট্টু চিঙ্কির সামনে ওকে খ্যাপানোর জন্য নাচছিল।
আমার তো পাইলটের ড্রেস আসছে, তোমার কি? বলো বলো বলো। বেচারি চিঙ্কির মন খারাপ হয়ে গেল আর মার কাছে গিয়ে কাঁদতে শুরু করলো। মা ওকে বোঝালো আর আলমারি খুলে ওকে পুরনো কাপড় দেখালো। ওই কাপড়ের মধ্যে চিঙ্কি হারিয়ে গেল। বাহ মা, তোমার তো ছোটবেলার কাপড়ও আছে এর মধ্যে। হ্যাঁ, খুব সামলে রেখেছি আমি। হঠাৎ করে চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে আর ও এক্সাইটেড হয়ে মাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ মা, আমাকে আইডিয়া দেওয়ার জন্য। আর শেষমেশ ওই দিনটা এসে গেল যার জন্য সবাই অপেক্ষা করছিল, ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের দিন। মানডের দিনে স্কুলের সব বাচ্চারা ফ্যান্সি ড্রেস পরে এসেছিল। গাট্টু তো পাইলট সেজে এদিক ওদিক উড়ছিল। বাচ্চাদের জাজ করার জন্য বিশেষ জাজ ডাকা হয়েছিল। আরে কোথায় সেই চিঙ্কি? বেচারি ভয়তে ঘর থেকে বেরোয়নি। তখনই চিঙ্কির এন্ট্রি হয় আর সবাই ওর দিকে তাকিয়ে রইল। তারপরে একেবারে হেসে দিল, কারণ চিঙ্কি অনেকগুলো কাপড়ের ছোট ছোট টুকরো করে তা দিয়ে একটা ড্রেস বানিয়েছিল। আরে চিঙ্কি, আর কিছু পেলে না পরার জন্যে? এ কি, তুমি তো পুরনো ফাটা কাপড়ের দোকান মনে হচ্ছ। জাজেসরা চিঙ্কিকে জাজ করলো আর তারপর রেজাল্ট শোনালো। তো বাচ্চারা, এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের উইনার হলো চিঙ্কি। এইটা শুনে গাট্টু আর বান্টি একদম শকড হয়ে গেল। আমি জানি আপনারা সবাই অবাক, আর আমিও অবাক ছিলাম চিঙ্কির ক্রিয়েটিভিটি দেখে। আপনারা সবাই তো রেডিমেড ড্রেস এনে পরে নিয়েছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চিঙ্কি কিছু একটা ক্রিয়েটিভ করেছে। সে নিজের বাবা মার ছোটবেলার কাপড়ের থেকে নিয়ে এখনকার পোশাকের মধ্যে একটু একটু টুকরো নিয়েছে আর একটা সুন্দর ডিজাইন বানিয়েছে। এই ড্রেসটাকে দেখে পুরনো দিনের কাপড়ের প্যাটার্ন মনে হয়, আর বোঝা যায় সেই সময় কি পরা হতো, সেই সময়ের ফ্যাশন। এবং এই জমানার ফ্যাশনটা অনেক রেফারেন্সেস আছে। ওর এই ড্রেসটাকে আমি আগে স্টাডির জন্য পাঠাবো, কিন্তু আগে আমি ওকে ডাকবো ট্রফি নেওয়ার জন্যে। চিঙ্কি স্টেজে গেল আরও নিজের ট্রফি নিয়ে নিল। সবাই হাততালি দিয়ে চিঙ্কির অভিনন্দন করলো। আর এইভাবে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে চিঙ্কি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের চ্যালেঞ্জ পুরো করলো। গাট্টু, চিঙ্কি আর জু। গাট্টু আর চিঙ্কি সব পোষা জানোয়ারদের দেখেছিল, যেমন কি কুকুর, বেড়াল আর মামার গ্রামের গরু, বলদ আর ছাগলও। কিন্তু জঙ্গলি জানোয়ার শুধু টিভি আর বইতেই দেখেছিল। ওদের বন্য পশু দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু বেচারা গাট্টু আর চিঙ্কি জঙ্গলে গিয়ে জানোয়ার তো দেখতে পারছিল না। আর বাবার কাছে দুজনকে জুতে নিয়ে যাওয়ার সময়ও ছিল না। তার অফিসের কাছ থেকে সময়ই বেরোচ্ছিল না। বেচারা গাট্টু আর চিঙ্কি বাবার কাছে জু নিয়ে যাওয়ার জন্য জেদ করে বোর হয়ে গেছিল। একদিন আজব হয়ে গেল, জু দেখার সুযোগ ওদের কাছে নিজের থেকে এসে গেল। ক্লাসে একদিন মিশ্রা স্যার হঠাৎ পড়াতে পড়াতে থেমে গেলেন আর বলতে লাগলো, আরে আমি তোমাদের বলতে ভুলে গেছি, কালকে আমরা ছোট্ট একটা স্কুল ট্রিপে যেতে চলেছি। আমি সেইখানে জন্তু জানোয়ারদের আর পাখিদের ব্যাপারে তোমাদের বলবো, আর অনেক ইনফরমেশনও দেব, তাই তোমরা সবাই তৈরি হয়ে এসো। এইটা শুনে সব বাচ্চারা খুশি হয়ে গেল। কিন্তু আপনারা কি জানেন সব থেকে বেশি খুশি কে ছিল? আগে হ্যাঁ, আমাদের গাট্টু আর চিঙ্কি। গাট্টু আর চিঙ্কি যেই সন্ধ্যেবেলা স্কুল থেকে বাড়ি ফিরলো, নাচতে নাচতে বাবার সাথে দেখা করলো। বাবা সব সময়ের মতন ল্যাপটপ নিয়ে বিজি ছিল। বাবা, তোমার একটা টেনশন কমে গেল। আরে বাবা, কোন টেনশন? আমাদের জু নিয়ে যাওয়ার। তারপর আর কি, পরের দিন গাট্টু আর চিঙ্কি জু যাওয়ার জন্য খুব ভালো করে তৈরি হয়ে স্কুলে পৌঁছালো। নাচতে নাচতে বাসে উঠে পড়লো আর বাস জু এর দিকে এগিয়ে গেল। আধ ঘন্টা পরে বাস শহরের বাইরে থাকা একটা বড় চিড়িয়াখানার সামনে এসে থেমে গেল। সব বাচ্চারা লাইন করে নিচে নামলো আর চিড়িয়াখানার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। বাইরে একটা টিকিট কাউন্টার ছিল, পাশে একটা বড় বোর্ড ছিল যাতে কিছু নির্দেশ দেওয়া ছিল। বাচ্চারা, বোর্ডটা ভালো করে পড়ে নাও আর বুঝে নাও যে জুতে আমাদের কিরম করে বিহেভ করতে হয়। গাট্টু আর চিঙ্কি খুব মন দিয়ে নির্দেশগুলো পড়লো। চলো এখন ভেতরে যাই। কিন্তু স্যার, টিকিটস? ডোন্ট ওয়ারি গাট্টু, জুয়ের টিকিট সব অনলাইনে ডাউনলোড করা যায়। আমি সবার টিকিট কালকেই করে নিয়েছিলাম। বাচ্চারা ভেতরে গেল। ওদের যেন এমন মনে হচ্ছিল যেন ওরা একটা নতুন জগতে এসে গেছে। জু শহরের ভেতরে থেকেও না তো ওখানে ভেতরে হর্নের আওয়াজ ছিল আর না লোকের কোনো চেঁচামেচির আওয়াজ।
শুধু পাখিদের ডাক আর জানোয়ারদের আওয়াজ শুনতে পারছিল। তারপর বাচ্চারা একটা বড় খাঁচার সামনে এলো। ওখানে একটা লম্বা ঘাড়ওয়ালা জিরাফ ছিল। জিরাফটা ঘাড় উঁচু করে গাছ থেকে পাতা খাচ্ছিল। এর গলাটা তো দেখো। হ্যাঁ, গলাটা যদি এত লম্বা তাহলে জল কি করে খায়? জিরাফ একটা জঙ্গলের জানোয়ার, সে শুধু নিরামিষ খায়। জঙ্গলে গাছ অনেক উঁচু উঁচু হয়, যাতে জিরাফের গলা অত উঁচু অব্দি পৌঁছাতে পারে আর সে পেট ভরে খাবার খেতে পারে, তাই ওদের গলা এত লম্বা হয়। জল খাওয়ার সময় ওদের অসুবিধা হয় ঠিকই, কিন্তু এর সলিউশনও জিরাফরা বের করে নিয়েছে। সামনের দুটো পা জল খাওয়ার সময় ওরা মুড়ে নেয়, তারপরে নিজের গলাটাকে ঝুঁকিয়ে দিয়ে জল খায়। এইভাবে মিশ্রা স্যার বাচ্চাদের একটা একটা করে জানোয়ার দেখাতে থাকে আর ওদের ব্যাপারে বলতে থাকে। বাচ্চারা হরিণ, বাঁদর, জেব্রা আরো অনেক জানোয়ার দেখলো। তারপরে ওরা অনেক রকমের পাখিও দেখলো, যার মধ্যে টিয়া, হাঁস আর অনেক রকমের আলাদা আলাদা রকমের সুন্দর পাখি দেখলো। আরে ওই দেখো! চিঙ্কি অন্য বাচ্চাদের একটা খাঁচা দেখালো, যেখানে একটা খুব সুন্দর ময়ূর ছিল। ময়ূরটা নিজের পাখনা ছড়িয়ে নাচ করছিল। মিশ্রা স্যার বাচ্চাদের জলে সাঁতার কাটতে থাকা কুমির আরো অনেক রকমের জানোয়ার দেখালো। সাপ দেখে বাচ্চারা খুব ভয় পেয়ে গেল। ব্ল্যাক কিং কোবরা অনেক সাংঘাতিক দেখতে লাগছিল। তারপর ওইখানে জুতে বসে সবাই খাবার প্রোগ্রাম করলো। খাবার খেতে খেতে মিশ্রা স্যার বাচ্চাদের প্রশ্নের উত্তরও দিচ্ছিল। স্যার, এখানে এদের ভালো করে পালন পোষণ করা হয়? হ্যাঁ, ওদের খাওয়া দাওয়া, ডাক্তার, চিকিৎসা সব জুতেই হয়। তাই অনেকগুলো কর্মচারী আর ডাক্তাররা এদের জন্য এখানে কাজ করে। স্যার, সুন্দর সুন্দর জানোয়ারদের খাঁচার মধ্যে বন্দি করে কেন রাখা হয়? ওদের খোলা কেন ছাড়ে না? গুড কোশ্চেন চিঙ্কি, কিন্তু এমন নয় যে সব জীবজন্তু এখানে বন্দি আছে। এইটাই যে প্রত্যেকটা প্রজাতির এক একটা জীব এখানে রাখা হয়েছে। এর অনেকগুলোই কারণ আছে, যেমন লোকেরা এদেরকে দেখতে পাবে। ভাবো, যদি জু থাকতো না তাহলে কি লোকেরা সাহস করে জঙ্গলে দেখতে যেত নাকি এদের? দ্বিতীয় কারণ হলো জানোয়ারদের উপরে অধ্যয়ন করার জন্য এখানে পুরো স্টাডি করা হয়। এই স্টাডিটা জানোয়ারদের জন্য খুবই ভালো আর আমাদের মানুষের জন্য, কারণ আমাদের একসঙ্গেই পৃথিবীতে বসবাস করতে হবে, তাই একে অপরকে বোঝাটা তো খুবই দরকার। এইভাবে মিশ্রা স্যার বাচ্চাদের আরো অনেক জিনিস শেখালো। তারপর খাবার খাবার পরে মিশ্রা স্যার বললেন, বাচ্চারা এখন কিন্তু ভয় পাবে না, কারণ এখন আমরা বাঘ দেখতে চলেছি। এইটা শুনে অনেক বাচ্চারা ভয় পেয়ে গেল, কিন্তু সব থেকে বেশি ভয় পেল চিঙ্কি। চিঙ্কি তো টাইগার দেখতেই যেতে চাইছিল না, কিন্তু তারপর গাট্টু আর মিশ্রা স্যার ওকে বোঝাতে থাকলো। বাবা, টাইগার খাঁচাতে আছে, সে আমাদের কিছু করবে না। আর যদি এখানে এসে টাইগার না দেখো তাহলে জুতে এসে লাভ কি? চিঙ্কি, সে হলো যদি বাঘ, তুই হলি বাঘিনী। বাঘটাকে দেখিয়ে দে যে বাঘিনীও কোনো অংশে কম নয়। তারপর চিঙ্কি রাজি হলো আর সবাই টাইগারও দেখলো। টাইগার খুব শান্ত ছিল, কিন্তু খুব শক্তিশালী ছিল। ওকে দেখার এক্সপিরিয়েন্স খুবই আলাদা আর মজাদার ছিল। সবাই টাইগারের সাথে কিছু সময় কাটালো। তারপর সবাই হাতি আর উটের উপরে বসে পুরো চিড়িয়াখানা ঘুরলো। তারপর সন্ধে হতেই সবাই আবার বাসে চেপে চিড়িয়াখানাকে টাটা বাই বাই করে বাড়ির দিকে বেরিয়ে পড়লো। নিতু দিদি, বাড়িতে যদি অতিথি এসে যায় তাহলে বাচ্চারা সব থেকে বেশি খুশি হয়, তাড়াতাড়ি ওদের সাথে বন্ধুত্ব করে নেয়। গাট্টু আর চিঙ্কির বাড়িতেও একটা অতিথি আসতে চলেছিল। একদিন সন্ধ্যেবেলায় গাট্টু আর চিঙ্কি রিমোটের জন্য ঝগড়া করছিল। চিঙ্কি, রিমোট আমাকে দে, কার্টুন দেখার আছে। না, আমার ডিসকভারি দেখার আছে। রিমোট দিবি কি না? একদম না। আর তারপর রিমোট নিয়ে টানাটানি শুরু। গাট্টু আর চিঙ্কি ঝগড়া করছিল, তখনই বাইরের থেকে বাবা এলো। বাবা, ও রিমোট টেনে নিচ্ছে। আরে আরে, ঝগড়া করো না, দেখো আমি কাকে নিয়ে এসেছি। নিতু, ভেতরে এসো মা। গাট্টু আর চিঙ্কি রিমোট ভুলে দরজার দিকে দেখতে থাকে। বাবার পেছনে একজন নতুন অতিথি ছিল। গাট্টু আর চিঙ্কি ওই নতুন অতিথিকে দেখতেই থাকলো। গাট্টু চিঙ্কি, চিনলে? হাই গাট্টু চিঙ্কি। হাই। হ্যালো। আচ্ছা বলো তো কে? দুজনে খুব ভাবলো, কিন্তু তাও চিনতে পারলো না। বাবা বলতেই যাচ্ছিল যে তখনই মা বলল, নিতু চলো, আমি তোমার ঘরটা দেখিয়ে দিয়ে আসি। ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, চলো। মা নিতু দিদিকে ভেতরে নিয়ে গেল।
বেচারা গাট্টু আর চিঙ্কি ভালো করে ভাবও করতে পারলো না। মা সব সময় এমনটাই করে, আমাদের ঠিক করে কথাই বলতে দেয় না। বাবা বলো না, কে সে? আরে তোমাদের মমতা পিসি না, ওনার ছোট মেয়ে, মানে তোমাদের কাজিন। ও ছোটবেলার থেকেই নিজের কাকুর ওইখানে থাকতো, তাই তোমরা ওকে দেখোনি। কাল ওর সিটি এক্সাম আছে, তাই এখানে এসেছে। এমন বলে বাবা চলে গেল, আর গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখতেই থাকলো। চল নিতু দিদির সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। গাট্টু আর চিঙ্কি গেস্ট রুমের দিকে দৌড়তে থাকলো, কিন্তু তখনই ওদের সামনে মা এসে দাঁড়িয়ে পড়লো। কি? কিছু নয় তো। কোথায় দৌড়ে যাচ্ছ? গাট্টু আর চিঙ্কি মার ইশারা বুঝে গেল, আর ওরা কথাই ঘুরিয়ে নিল। আমরা তো জল খেতে যাচ্ছিলাম কিচেনে। আমি জানি তোমরা নিতুর ঘরে যাচ্ছ, কিন্তু খবরদার আজ যদি ওকে বিরক্ত করেছো, কাল ওর পরীক্ষা আছে, ওকে পড়তে দাও। চলো এখান থেকে। মা ওদের ওখান থেকে তাড়িয়ে দিল। এবার কি করি? ও তো পড়াশোনা করছে। আরে অসুবিধা ওইটা নয়, অসুবিধা হলো মা। আইডিয়া! আমরা আমাদের বই খাতা নিয়ে দিদির রুমে যাই। মা যদি আসে তাহলে ভাববে যে আমরাও পড়াশোনা করছি, তাহলে মা আমাদের কিচ্ছু বলতে পারবে না। চলো। দুজনে নিজের ঘরে গেল, আর যা বই পেল ওগুলো উঠিয়ে নিয়ে চুপচাপ নিতু দিদির ঘরে চলে গেল। নিতু দিদি চশমা পরে পরীক্ষার পড়াশোনা করছিল। ও গাট্টু আর চিঙ্কির দিকে তাকালোই না। বেচারা গাট্টু আর চিঙ্কি কি করত, ওরা বুঝতেই পারছিল না যে দিদির সাথে কিভাবে কথা আরম্ভ করবে। এই দিদিটা তো অনেক পড়াশোনা করছে, এদিকে তাকাচ্ছেও না। আসতে বল, উনি শুনে নেবেন। তখনই মা এলো, আর গাট্টু আর চিঙ্কি ঝামেলায় পড়ে গেল। তোমরা দুজনে এখানে কি করছো? গাট্টু নিজের বই দেখালো। আমরা পড়ছি, এই দেখো বই। মা গাট্টুর বইটা দেখলো। বাবা, নাটকের ব্যাপার স্যাপার তো ভালো করে দেখো, এটা গত বছরের বই। এইটা শুনে নিতু দিদি জোরে জোরে হাসতে শুরু করলো। ওকে হাসতে দেখে বেচারা গাট্টু আর চিঙ্কি আরো লজ্জিত হয়ে গেল। সরি সরি, কিন্তু আমি আমার হাসি থামাতে পারছি না। আমি কখন থেকে নোটিস করছি বেচারা দুজন আমার সাথে কথা বলার জন্য কতক্ষণ থেকে চেষ্টা করছে। আমিও জেনে বুঝে ওদের দিকে দেখছিলামই না। এরম বলে নিতু দিদি আবার হাসতে শুরু করে। গাট্টু চিঙ্কি এসো, আমার কাছে এসো। গাট্টু আর চিঙ্কি ওর কাছে গেল। দিদি দুজনকে জড়িয়ে ধরলো আর চুমু খেলো। তোমরা দুজনে খুব সুইট। দিদি নিজের পার্স থেকে দুটো বড় বড় চকলেট বার করে গাট্টু চিঙ্কিকে দিল। চকলেট পেয়ে গাট্টু আর চিঙ্কির মুড হয়ে গেল। ফ্রেন্ডস? হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ডস। দিদি দুজনের সাথে হাত মেলালো, আর ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। ডিনার করতে করতে দিদি সবার সাথে ভালো করে কথা বলল। নাগপুর থেকে ও সবার জন্য কমলা লেবু এনেছিল, আর বরফিও এনেছিল। বাহ নিতু, খুব ভালো। চলো নিতু, এবার শিগগিরই ঘুমিয়ে পড়ো, সকালে তাড়াতাড়ি যেতে হবে তো। এইটা শুনে গাট্টু চিঙ্কির মন খারাপ হয়ে গেল। কি, কালকে তুমি চলে যাচ্ছ? মামা, একটু দেখো তো দুজনে কেমন মুখ শুকিয়ে নিয়েছে। আরে আমি তোমাদের বলেছিলাম তো, কাল ওর এক্সাম আছে, এক্সামের পরে ও আবার আসবে, তারপরে ওকে কোথাও যেতে দেব না, সে বললেও আর ছাড়বো না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, এবার নিতুকে ঘুমোতে দাও। এই যাত্রা করে এসেছে, আর কাল ওর পরীক্ষা আছে। দিদি আমাদের ঘরে শোবে। তোমাদের ঘরে শুলে ও রাত ভোর ঘুমোতে পারবে না। নিতু, তুমি যাও নিজের ঘরে। নিতু দিদি উঠে চলে গেল, আর গাট্টু আর চিঙ্কি অনেক রাগ করে মার দিকে তাকালো। রাত্রির 9:30 বেজে গেছিল। ঘরে বসে গাট্টু আর চিঙ্কি নিতু দিদির কথাই বলে যাচ্ছিল। দিদি খিটখিটে নয়, খুব ভালো। কত ভালো হতো যদি উনি আমাদের ঘরে আমাদের সঙ্গে শুতেন। হ্যাঁ, কিন্তু এই মাও না। তখনই হঠাৎ গাট্টুর মনে পড়ল, আরে আমরা দিদিকে তো গুড নাইট বললাম না, চলো বলে আসি। গাট্টু আর চিঙ্কি বাইরে এলো, তো বাইরে দিদি ওদের ঘরের দিকেই যাচ্ছিল। কোথায় যাচ্ছ? তোমার কাছেই আসছিলাম, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? কাউকে বলবে না তো? একদম না। মামিমাকে? আরে বাবা, একদমও না। একদম ঠিক? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আসলে ব্যাপারটা হচ্ছে আমার তোমাদের সাথে তোমাদের ঘরে শোবার আছে। কিন্তু তোমার পড়াশোনা, তোমার এক্সাম। আরে ডোন্ট ওয়ারি,
আমার পুরো পড়াশোনা শেষ হয়ে গেছে, রিভিশনও হয়ে গেছে। ব্যাস, এবার শুধু তোমাদের সাথে কথা বলার আছে। তো চলো। চলো, তারপর আর কি, গাট্টু চিংকি দিদিকে নিয়ে ঘরের দিকে চলে গেল। সময়ের সদ্ব্যবহার। যারা সময়ের সদ্ব্যবহার করে সেই সব ব্যক্তিরাই সময়ের সাথে ভালো ফলও পায়। সোনু আর বাণীর সাথেও বাৎসরিক পরীক্ষার সময় ঠিক এমনটাই হলো। আরে এখনো পড়ছো? চলো গিয়ে খাবার খেয়ে নি। আর একটুখানি প্রজেক্টটা বাকি আছে, না হলে টিচার বকবেন। আর পরের সপ্তাহ থেকে পরীক্ষাও তো শুরু হয়ে যাবে। বাণী খুবই পরিশ্রমী আর সময়ের সদ্ব্যবহারকারী মেয়ে ছিল। আর ওর ভাই সোনু খুবই বেপরোয়া আর বদমাশ ছিল। সব কাজেই ও দেরি করত। তোমার প্রজেক্ট হয়ে গেছে? এত আগে থেকে প্রজেক্ট? ওটা তো 6th পিরিয়ডে দেওয়ার। এখনো তো 2টো পিরিয়ড বাকি আছে, আমি ঝট করে করে ফেলবো। এবারে এসো তো, খিদে পাচ্ছে আর খেলতেও হবে। আরে সোনু দাঁড়াও, না করলে কিন্তু টিচার বকবেন। সোনু আর বাণীর বাবা মা সব সময় সোনুকে বাণীর উদাহরণ দিয়ে বোঝাতেন। দেখো সোনু বাবা, এখন তুমি বড় হয়ে গেছো, খেলাধুলার সাথে সাথে তোমাকে তোমার পড়াশোনাটাও লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ মা, কাল থেকে পাক্কা। সোনু, সময়ের সদ্ব্যবহার নিজের বোনের কাছ থেকে শেখো। দেখো, সময় মতন পড়াশোনা করে, সময় মতন খেলাধুলা করে, আজকের কাজ কখনো কালকের জন্য রেখে দেয় না। তুমি দেখো, কাল থেকে আমিও এমনটাই করব। এখন খেলতে যাই প্লিজ। সোনু দিনের পর দিন আরো বেপরোয়া হয়ে যাচ্ছিল। আর শেষ পর্যন্ত পরীক্ষার দিনও সামনে চলে এলো। সোনু আর বাণীর পরীক্ষাতে আর মাত্র 2 দিন বাকি ছিল। বাচ্চারা, পরের সোমবার থেকে তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তাই না? ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর ভালো করে পরীক্ষা দিও। সোনু, তোমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে বাবা। তুমি সবসময় আজকের কাজ কালকে করবে বলে রেখে দাও। পড়াশোনায় ফাঁকি দিতে নেই। বাণীর মতন সব কিছু ভালোভাবে পড়ে রাখবে, ঠিক আছে? আরে বাবা, পরীক্ষা হতে এখনো 2 দিন বাকি আছে, আমি সব পড়ে ফেলবো, সব কিছু। এখন আমি খেলতে যাচ্ছি, না খেললে না আমি পড়াশোনা মন দিয়ে করতেই পারি না। আরে বাণী, দেখো না আজকের আবহাওয়াটা কি সুন্দর। চল না কিছুক্ষণ খেলি, পরেও পড়ে নেওয়া যাবে, সব পড়ে ফেলবো। হ্যাঁ, আবহাওয়াটা তো খুব ভালো, কিন্তু আমাকে পড়তে হবে, কাল পরীক্ষা। এই আবহাওয়াতে খেলতে খুব মজা লাগে। তুমি পড়তে থাকো, আমি তো চললাম খেলতে। কিছুক্ষণ পরে বাণী দেখলো ওই সুন্দর আবহাওয়া আস্তে আস্তে ঝড়ে পরিণত হচ্ছে। আর আকাশে কালো মেঘ ছেয়ে গেছে, এমন মনে হচ্ছে বৃষ্টি শুরু হলো বলে। এমন বৃষ্টির আবহাওয়া দেখে বাণীর চিন্তা হতে লাগলো যে বৃষ্টি শুরু হয়ে গেলে ও পড়া কি করে রিভাইজ করবে, কারণ বৃষ্টি হলে সাধারণত লাইট চলে যায়। ও সোনুকে আওয়াজ দিল, সোনু সোনু শোনো, আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে, হয়তো রাতে লাইটও থাকবে না। খেলা বন্ধ করে আগে এসে পড়া শেষ করো, না হলে কাল পরীক্ষায় কি লিখবে তুমি? চিন্তা করিস না বাণী, এই তো সবে দুপুর মাত্র। রাতে বসে ঝটপট সব পড়ে ফেলবো আমি। লাইট যাবে না, আর তাছাড়া বৃষ্টির পরে পড়তে বেশ ভালোই লাগে। আচ্ছা আমি যাচ্ছি, আমার এখন ব্যাটিং করার পালা। সোনু সন্ধে পর্যন্ত খেলতেই থাকলো, কিন্তু ওর চিন্তা তখন বাড়লো যখন হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। সোনু খুব ভয় পেয়ে গিয়ে বাড়ি ফিরে এসে দেখলো যে শুধু ওদের বাড়িতেই নয়, পুরো গ্রামেরই লাইট চলে গেছে। এই দেখে সোনু জোরে জোরে কাঁদতে শুরু করলো। কালকে পরীক্ষা, আমার কি হবে? আমি তো এখনো একটুকুও কিছু পড়িনি, আর এখন তো লাইটও নেই, আমি তো ফেল হয়ে যাব। আমি আগেই বলেছিলাম না যে পড়াশোনাটা আগে করে নে? আমি তোমাকে 1 সপ্তাহ আগেই বলেছিলাম যে সময় মতন পড়াশোনা করে নেবে, কিন্তু তুমি তো কোনো কথাই শোনো না। এখন ভোগো।
সরি বাবা, এখন আমি কি করি? আমি কালকেই সব কিছু পড়ে রাখলে ভালো হতো। ও বুঝতে পেরে গেছিল যে ওর নিজের গাফিলতির কারণে ওর কাছে পড়ার সময়টুকু আর কেঁদে কোনো লাভ নেই। এখন বুঝতে পারলি কেন তোকে সকলে বোঝাচ্ছিল? এখন কান্না থামা, চল আমার সাথে। আমি সব কিছু ভালো করে পড়ে নিয়েছি। আমি তোকে সব কিছু ভালো করে বুঝিয়ে দেব আর মুখস্থও করিয়ে দেব। চলো। পরের দিন দুজনে মিলে খুশি মনে পরীক্ষা দিতে গেল। যারা করে সময়ের সম্মান তারাই পরবর্তীকালে হয় মহান। আসল পড়া। টিঙ্কু আর রিঙ্কি দুজনে যমজ ভাই বোন ছিল। একই স্কুলে একই ক্লাসে পড়তো। দুজনে পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু প্রায় টিঙ্কু বেশি নম্বর আনত। এইবার যখন দুজন বাচ্চা সাইকেলের জন্য জেদ করে, তো বাবা একটা শর্ত রাখে। আমার কাছে একটাই সাইকেল কেনার ক্ষমতা আছে। তোমাদের মধ্যে যে ক্লাসে টপ করবে সেই সাইকেল পাবে। বাবার কথা শুনে দুজন বাচ্চা পড়তে শুরু করে, কিন্তু টিঙ্কু একটু বেশি স্মার্ট ছিল। সে জানত যে নম্বর কেমন করে আনতে হয়। সে শুধু অতটাই পড়ত যতটা পরীক্ষায় আসত। আর অন্যদিকে রিঙ্কি পড়তে ভালোবাসত। রিঙ্কি পুরো বই পড়ত। দেখবি, সাইকেল তো আমিই পাবো। তুই যা পড়ছিস সব বেকার। পরীক্ষাতে এগুলো কিচ্ছু আসবে না। তুই কি করে জানলি? আরে এই দেখ, গত 3 বছরের কোশ্চেন পেপার দিয়েছে আমাকে টিউশন স্যার। সব সময় এর মধ্যে থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, কিন্তু আমার কোনো শর্টকাট নেওয়ার নেই। এক্সামে যা আসবে বুকস থেকেই আসবে। আমাকে পড়তে দে, ডিস্টার্ব করিস না। দুজন বাচ্চা নিজের মতন পড়াশোনা করে। ফাইনালি এক্সাম হয়ে যায়। ইয়ে, এক্সাম শেষ, মজা শুরু। কিছুদিনেই রেজাল্ট এসে যায়। আর তেমনই হয় যেমন প্রতিবার হয়। টিঙ্কু টপ করলো আর রিঙ্কি সেকেন্ড হলো। ইয়ে, এখন আমি সাইকেল পাবো। হুররে! টিঙ্কু সাইকেল পেয়ে যায়। সে অনেক খুশি ছিল। এই নাও, কিন্তু খেয়াল রেখো এটা তোমাদের দুজনেরই সাইকেল। রিঙ্কুকেও চালাতে দিও। কিন্তু টিঙ্কু কারোর কথা শুনতো না, আর সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। সেদিন বিকেলে টিঙ্কু আর রিঙ্কির রেজাল্ট ভালো হওয়ার খুশিতে পুরো পরিবার বাইরে খেতে যায়। খাবার পরে যেই হোটেলের বাইরে বেরোয়, তো হঠাৎ দুজনে মাইক আর ক্যামেরা নিয়ে ওনাদের সামনে এসে যায়। আমরা জীবন সাইকেলের প্রমোশন করছি। বাচ্চাদের জন্য একটা ছোট্ট কুইজ আছে। যদি সব উত্তর ঠিক হয় তো জীবনের টপ মডেলের সাইকেল প্রাইজে দেওয়া হবে, আর সঙ্গে এক নতুন ব্যাগ আর বটলও। দুজন বাচ্চা কুইজে অংশগ্রহণ নেয়। কুইজে যে প্রশ্ন ছিল সেইটা সব বইয়ের থেকেই ছিল, কিন্তু এক্সাম পেপার থেকে একদম আলাদা। রিঙ্কি বই খুব ভালো করে পড়েছিল, তাই সে কিছুক্ষণের মধ্যেই কুইজের সব উত্তর দিয়ে দেয়। এই নিন আঙ্কেল, আমি সব প্রশ্ন করে দিয়েছি। কি ব্যাপার, সময়ের আগেই করে দিলে? ভেরি গুড। টিঙ্কু অনেক চেষ্টা করলো, কিন্তু সে উত্তর জানতই না। শেষে নিজের পেপার দিয়ে দেয়। দুজনের পেপার দেখার পরে অর্গানাইজাররা উইনার অ্যানাউন্স করলো। আর এই কুইজে 100% উত্তর সঠিক দিয়ে বিজয়ী হলো রিঙ্কি। রিঙ্কি প্রাইজে সাইকেল পেয়ে যায়, আর সঙ্গে অন্য গিফটও। আর অন্যদিকে টিঙ্কু পেল একটা শিক্ষা। টিঙ্কু এখন বুঝে গেছিল যে আমাদের শুধু নম্বরের জন্য পড়া উচিত না, বরং নলেজের জন্যও পড়া উচিত। ডান্স কম্পিটিশন। গট্টু আর চিঙ্কি ডান্স করতে খুব ভালোবাসতো, কিন্তু এখন তো ওদের মাথার উপরে ড্যান্সের ভূত চেপে গেছিল। আরে ব্যাপারটাই এমন ছিল, স্কুল গ্যাদারিং এর একটা আয়োজন করেছিল।
যার মধ্যে একটা খুব ভালো ডান্স কম্পিটিশন হতে চলেছিল। আর তারপর থেকেই গট্টু চিঙ্কির মাথায় শুধু ডান্স আর ডান্স। I am a disco dancer. না 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 I am a disco dancer. না 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 না। চিঙ্কি, খচাচ্ছিস কেন? আমি কোথায় খচাচ্ছি? আমি ডিস্কো ডান্সার বলছি আর তুই না 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 করছিস। আমি কি ডান্সার নয়? আমি তো একথা বলিনি। হ্যাঁ, কিন্তু তুমি পারফেক্ট ডান্সার নও, কারণ তোমার ডান্সে রিদম মিসিং আছে। এটা শুনে গট্টু রেগে গেল। এই সবগুলো হারি বলতে বলেছি না তোকে আমাকে? আবার হরি কোথায় থেকে মাঝখানে এসে গেল? হারি তো ডান্স পার্টনার না, আর তোদের মনে হয় ডান্স কম্পিটিশন তুই জিতে যাবি, তাই বাকি জুটিদেরকে তোরা ডিমোরালাইজ করছিস না? এটা শুনে চিঙ্কি খুব রেগে গেল। আমি কাউকে ডিমোরালাইজ করি না, ব্যাস যা দেখি সেটাই বলি। তোমার রিদম মিসিং তো মিসিং। এবার হলো কম্পিটিশনের কথা, তো এই কম্পিটিশন আমিই জিতবো। তো দেখলেন তো আপনারা, এই ডান্স কম্পিটিশনটার জন্য গট্টু চিঙ্কির ঘর না বরং একটা যুদ্ধক্ষেত্র মনে হচ্ছিল। স্কুলেরও ঠিক একই অবস্থা। গ্যাদারিং এর কারণে ডান্স কম্পিটিশনের জন্য একটু সময় দেওয়া হয়েছিল। ডান্স কম্পিটিশনের জন্য কিছু জুটি বানানো হয়েছিল, যার মধ্যে হরি আর চিঙ্কির একটা জুটি, গট্টু আর গুড্ডি একজন। এমন করেই একটা ছেলে আর একটা মেয়ে দিয়ে অনেকগুলো জুটি বানিয়ে তাদের মধ্যে কম্পিটিশন হতো। আর এই জুটিগুলোকে ট্রেন করার জন্য বাইরের থেকে দুটো ট্রেনারকে ডাকা হয়েছিল, ঈশিতা ম্যাম আর রকি স্যার। দুজনে সব জুটিদেরকে ট্রেনিং দিচ্ছিল। হরি আর চিঙ্কি খুব আগের থেকেই ভালো ডান্সার ছিল, আর এখন তো দুজনেই পার্টনার, তাহলে ওদের পারফরমেন্স খুবই ভালো হচ্ছিল। ডান্সের জন্য ওরা গানটাও খুবই ভালো চুজ করেছিল। বাকি সব জুটিরাও ঠিকঠাক ভালো করছিল, কিন্তু গট্টু আর গুড্ডির জুটিতে রিদমটা মিস ছিল। ওরা দুজন যখন ডান্স করত তখন একটা অদ্ভুত লাগতো, আর সবাই ওদেরকে দেখে ঠাট্টা করতে শুরু করত। কিন্তু বেচারিরা করবেটাও কি, ওরা তেমনই ড্যান্স পারত, আর রিদমলেস ড্যান্স করে ওরা খুবই আনন্দতে থাকত। কিন্তু কম্পিটিশনের জন্য এটা যথেষ্ট ছিল না। স্যার আর ম্যাম ওদেরকে বিভিন্ন স্টেপ শেখানোর চেষ্টা করতে থাকতো, কিন্তু ওরা ওই স্টেপস আর বিটগুলো ধরতেই পারতো না, আর সব সময় আলাদা আলাদা ধরনের ডান্স করতে থাকতো। গট্টু আর গুড্ডি, তোমরা কি করছো? বিটস ছাড়ো, তোমরা দুজন তো পরস্পরকে ম্যাচও করতে পারছো না। দুজনের মধ্যে রিদমই নেই ঈশিতা, এদের কিচ্ছু হবে না। এই দেখে সব বাচ্চারা হাসতে শুরু করলো। পরিস্থিতি দেখে এখন গট্টু বুঝে গেছিল যে ডান্স কম্পিটিশন হরি আর চিঙ্কি জিতবে। গট্টু, আমরা জিততে পারবো না। আমার মনে হয় আমাদের কম্পিটিশন থেকে বেরিয়ে যাওয়া ভালো। না গুড্ডি, ডান্স শুধু কম্পিটিশনের জন্য করা হয় না। আমাদের রিদম নেই তো কি হলো? আমরা যা কিছু করি সেইটা করলে আমাদের মজা আসে তো না? ব্যাস সেই মজা নেওয়ার জন্যই আমরা নাচবো, খুব নাচবো। গট্টুর এই কথাগুলো রকি স্যার শুনে নিল, আর উনি ইমপ্রেস হয়ে গেলেন। চলো বাচ্চারা, প্র্যাকটিস টাইম শেষ, এবার আমরা কাল দেখা করব। বাই। গট্টু আর গুড্ডি, তোমরা দুজনে থাকো, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। আরে স্যার নিশ্চয়ই গট্টু আর গুড্ডুকে কম্পিটিশন থেকে আউট হয়ে যেতে বলবেন। হ্যাঁ, বেচারা গট্টু আর গুড্ডি ডান্স না করেই আউট হয়ে যাবে। আর সেটাই হলো। পরের দিন প্র্যাকটিস তো হচ্ছিল, কিন্তু গট্টু আর গুড্ডি তাতে ছিল না। দেখলে হরি, কাল আমি কি বলেছিলাম? আর দেখতে দেখতে স্কুলের পরিবেশটা গ্যাদারিং এর মতন হয়ে গেল। আর সেই দিনটাও এসে গেল, যেই দিনটার জন্য সবাই প্রাণ ভরে অপেক্ষা করছিল, ডান্স কম্পিটিশনের দিন। থিয়েটার দর্শকে ভরে গেছিল। স্টুডেন্টস, প্যারেন্টস এবং টিচার্সরাও সেইখানে ছিল। গট্টু চিঙ্কির বাবা মাও সেখানে এসেছিলেন। তালি বাজিয়ে আমাদের প্রথম জুটিকে স্বাগত জানান, রাখি আর অংশুমান। রাখি আর অংশুমান স্টেজে আসলো আর খুব ভালো ডান্স দেখালো। তারপরে আরো জুটিরাও ডান্স করছিল। তারপরে মিশ্রা স্যার আরো একটা জুটিকে ডাকলো। স্বাগত করুন চিঙ্কি আর হরিকে। অল দ্য বেস্ট বাচ্চারা। হরি আর চিঙ্কি স্টেজে আসলো আর প্রত্যেকবারের মতন খুব ভালো একটা পারফরমেন্স দিল। ওদের পারফরমেন্সটা এতই ভালো ছিল যে পারফরমেন্স শেষ হওয়ার পরও কারোর তালি আর থামছিল না। এখন আমি ডাকতে চলেছি আমাদের লাস্ট জুটিকে।
গট্টু আর গুড্ডি। কাম অন গাট্টু। আরে এই দুজনও আছে কম্পিটিশনে। ডোন্ট ওয়ারি চিঙ্কি, ওদের এমনিতেও নিয়ে সবাই ঠাট্টাই করবে। গট্টু আর গুড্ডি যেই ডান্স স্টার্ট করলো, সবাই থমকে দেখতে থাকলো। না বিটস না মিউজিক, দুজনে কিছুই ফলো করছিল না। দুজনে শুধু একে অপরকে ফলো করছিল আর পারফেক্ট অফবিট ডান্স করছিল। দুজনের স্টেপস আর টিউনিং এতটাই ভালো ছিল যে সবাই চোখ বড় বড় করে ডান্স দেখছিল। আর দুজনের পারফরমেন্স যখন শেষ হলো, তখন তালির সঙ্গে সঙ্গে লোকে ওয়ান্স মোর বলতে শুরু করলো। তো এই ডান্স কম্পিটিশনের উইনার হলো চিঙ্কি আর হারি। ইয়ে! চিঙ্কি আর হারি আনন্দতে স্টেজের উপরে গেল আর নিজের প্রাইজটা নিয়ে আসলো। কম্পিটিশনের উইনারকে তো আপনারা দেখে নিলেন, কিন্তু অডিয়েন্সের মন জয় করে থাকা দুজন জাদুঘরকে আমি স্টেজে ডাকতে চাই। গট্টু আর গুড্ডিকে, দুজনের জন্য একটা স্পেশাল প্রাইজ আছে। গট্টু আর গুড্ডি দুজনে স্টেজে গেল, দুজনে প্রাইজটা নিল। তারপরে গট্টু কিছু বলতে চাইছিল। অনেক লোকেরা ভাবছে হয়তো এরা দুজন তো ভালো করে ডান্সও করতে পারছিল না, তবুও এরা এত ভালো পারফরমেন্স দিল কি করে। তো বন্ধুরা, মানছি আমাদের মধ্যে রিদম ছিল না, কিন্তু কনফিডেন্স অনেক ছিল। আর এই কনফিডেন্সই আমাদের রকি স্যার গাইড করে দিয়েছে। উনি বললেন যে যদি তোমরা বিটে ডান্স করতে পারছো না তো অফ বিটে করো। গুড্ডি আর আমি প্রচুর পরিশ্রম করেছি, তারপরে এই স্পেশাল প্রাইজটা পেলাম আমরা। আমাদের কাছে যেইটা নেই সেইটার জন্য কাঁদার থেকে ভালো যেইটা আছে সেইটাকে ভালো করে ব্যবহার করা। সব সময় আউট অফ দ্য বক্স ভিশন রাখা উচিত। এইটা আমরা এই কম্পিটিশন থেকে শিখলাম। থ্যাংক ইউ। গট্টুর এই কথাটা শুনে চিঙ্কি, হারি আর ওনাদের দুই ট্রেনার এবং পুরো অডিয়েন্স ইমপ্রেস হয়ে গেল আর সবাই এদের স্ট্যান্ডিং ওভেশন দিল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।